আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সেই আমাদের আসলে প্রতিদিন টক শো হয় না। আমাদের যেহেতু এটা আমার প্রফেশনও না। তো আমরা উইকেন্ড মানে আমার যে সময় উইকেন্ড থাকে, যেমন শনি, রবি, সোম এই ৩ দিন আমি টক শো করতে পারি। তো সেই হিসাবেই আমি আমাদের যে টক শো যেটা আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাদের সাথে আরো আ আছেন মেজর ইমরান এবং কাজী মনির ভাই, যেটা একজন বিএনপি নেতা, একজন সেনাবাহিনীর সদস্য এবং আরো সাথে যুক্ত হবেন, আরো কিছু নেতা যুক্ত হবেন। তো আমাদের বিষয়টা হচ্ছে আপনারা যেহেতু বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের সবকিছু দেখছেন এবং মানে আপনাদের দেখার ভঙ্গিটা শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গির মধ্যে রাখবেন না। আপনি যেই দল করেন এর মধ্যে রাখবেন না। আমাদের প্রশ্ন, আমাদের খুবই যেটা জনতার আসলে সবার জানতে চায়, আসলে জনগণ যে ছাত্র তারা কেন জীবন দিছিল? কোন কারণ? কি মোটিভেশন ছিল তাদের জীবন দেওয়ার জন্য? কেন হাত তুলে দাঁড়াইছিল? শুধু কি নির্বাচনের জন্য? নাকি তাদের অন্য কিছু চাওয়া ছিল? সেগুলা কি কোন কিছুর সাথে কোন কিছু বেইমানি হচ্ছে কিনা? আমরা আগে মেজর ইমরান ভাইয়ের কাছ থেকে আগে শুনে আসি যে আসলে ইমরান ভাই আপনি যদি আমাদেরকে জাস্ট দেখেন, যদি আপনি শুধু মনে করেন যদি নির্বাচনের জন্য যদি হতো, তাহলে তার কয় মাস আগে কিন্তু বিএনপির একটা আন্দোলন ছিল। সেখানে কিন্তু মানে ওইভাবে লোক মারা যায়নি। বিএনপির লোক পরে মারা গেছে, আগেও মারা গেছে। কিন্তু ওই আন্দোলনের সময় ওইভাবে মারা যায়নি। তার মানে এর মধ্যে অন্য কিছু ছিল। যদি আমাদেরকে একটু খোলাসা করে বলতেন, মানে মুখে কোনো কিছু চাপা রাখা যাবে না। খোলাসা করে যদি কথা বলতেন। ইমরান ভাই। ধন্যবাদ আমাদের দাউদ ভাই এবং কাজী মনিরুজ্জামান ভাই। আমি ওনাকে খুব মানে ভালোভাবেই চিনি। এই মনিরুজ্জামান ভাই আরেকটা ভাই ছিল নারায়ণগঞ্জের, উনিও খুব যখন কেউ কথা বলে না, যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই মানুষটাকে আমি দেখছি এবং ওই নারায়ণগঞ্জের আরেকটা ভাইকে দেখছি, ওনার নামটা আমি ভুলে গেলাম, খুবই ভোকাল এবং ওনার নাম হলো মনিরুল ইসলাম রবি। হ্যাঁ, ইয়েস, আমি এই দুইজনের নামের মনিরুজ্জামান তো ওই জন্য একটু আমার তো রবি ভাইকেও দেখেছি আমি, ভেরি ভেরি ইনফরমেটিভ এবং খুব কুল হেডেড এবং অনেক কিছু বিশ্লেষণ করতো। আর এই মনিরুজ্জামান ভাই তো আমার মনে হয় উনি গুলিও খেয়েছে বা উনি আরো অত্যাচারিত হয়েছে, টু দি বেস্ট অফ মাই নলেজ। এখন আমি যেহেতু দল করি না, বাট আমি তো যারা ত্যাগী মানুষ, যাদেরকে আমরা মাঠে ময়দানে বা টকশোতে দেখেছি, এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা লড়াকু যোদ্ধা, তাদের মধ্যে আমার এই ভাই একজন। এই জন্য আমি খুবই মানে কৃতজ্ঞ আপনার কাছে যে এই মানুষটাকে আপনি আনছেন, একটা পরীক্ষিত মানুষ যারা দেশকে ভালোবাসে এবং রাজনীতির সাথে সম্পৃক্ত, মনে প্রাণে রাজনীতি করে মানুষের সাধারণ মানুষের ভালোবাসা যাদের আছে, আমার যেটা মনে হয়। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা তো পরিবর্তন চেয়েছি, একটা স্বৈরাচারের পতন চেয়েছি, আমরা পরিবর্তন চেয়েছি অনিয়মের, বৈষম্যের, আমরা পরিবর্তন চেয়েছি অরাজকতার, আমরা পরিবর্তন চেয়েছি সন্ত্রাসের, এই চাঁদাবাজির, ঘুষ, এই যে বাণিজ্য কমিশন, এই আমলাদের যে আহ, আমি আমি হয়তো ওই সামরিক বাহিনীতে ছিলাম, এখনো এই পরিবেশেই থাকি, এখানে থাকি, কিন্তু আমাদের যে আহ, একটা মানে লাল ফিতার দৌরত্ব যেটাকে বলে, আর্মি বলেন, পুলিশ বলেন বা বেসামরিক আমলা বলেন, এদের মন মানসিকতা হইলো এরা দেশের আসলে শাসক, তারা তাদেরকে সেবক মনে করে না, যে রকম রাজনীতিবিদরা মনে করে না রাজনীতিকরা। তো রাজনীতিকদের ব্যাপারটা ওনা অ্যাটলিস্ট মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ আমি সেবক, ইলেকশনের আগ পর্যন্ত, জয়লাভ করার পরে ওনাদেরকে আবার খুঁজে পাওয়া যায় না অধিকাংশকে। তো কয়েকদিন আগে আমি বিএনপির জাতীয় নেতা, আমাদের উনি কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমরা তার সাথে একটা ফাংশনে ছিলাম। আমরা দেখলাম ওনারা মানে ওনাদের মধ্যে পুরনো মানুষ, ওনাদের মধ্যে দেখলাম এখনো, যেটা মানে যে যাই বলুক, রাজনীতির যে মানে অ্যাকচুয়ালি যে গন্ধ, ভাবধারা, মানসিকতা, সাধারণ মানুষের সাথে মেশা, এটা আমি দেখছি। আমি একালে খোলামেলা বলতেছি, উনি একজন কেন্দ্রীয় নেতা এবং খুব বড় নেতা, এবং প্রত্যেকটা টেবিলে গিয়ে উনি সবার সাথে দেখা করেছে, হাত মিলিয়েছে এবং সবাইকে সালামটা আগে দিয়েছে। পরে হয়তো সালামটা উনি পাবে জেতার পরে। কিন্তু এখন আমি যেটা বলবো, আমার এই ভাই যে মনিরুজ্জামান ভাই,
বা যারা আন্দোলন করছে তারা তো একটা আশা নিয়ে করছে। আমরাও কথা বলেছি, আমরা কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না, তবে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী এবং আমি আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জিয়া, জেনারেল জিয়ার একজন ভক্ত। আমি খালেদা জিয়ারও ভক্ত, হ্যাঁ, এটা কোনো সন্দেহ নাই, এটা আমার কথায় বোঝা যায়। আমি বঙ্গবন্ধুরও অ্যাকচুয়ালি ৭১ পর্যন্ত আমি আমি বঙ্গবন্ধুকে মানে খুবই সম্মান করি তার কাজকর্মকে, কিন্তু বাকশাল করার পরে এবং তারপর ওনার মেয়ের কর্মকাণ্ডের জন্য, ওনার বড় মেয়ে যে স্বৈরাচার শেখ হাসিনা, এটার পরে আমার এত ঘৃণা হয়েছে রাজনীতির, মানে তাদের আওয়ামী লীগের যে দর্শনে, রাজনৈতিক যে দর্শন। একটা হলো আপনার, আমরা তো সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন পাচ্ছি না 53 বছরে। যেটা আমরা দেখতে পাচ্ছি কথায় কথায় বলে, এই যে এখন দেখি আমার মনে আমার ভাই মাইন্ড করবে না, মনিরুজ্জামান ভাই, যেহেতু এখানে টক শো আর এখানে আমরা সামনাসামনি নাই, মারামারি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি ব্যারিস্টার রফিকুল ইসলামকে মারতে উদ্যত আমি দেখেছিলাম মাদারীপুরের একজন গুন্ডা মস্তান ও আন্ডারগ্রাউন্ডের নেতা ছিল শাহজাহান খান। এইরকম গুন্ডা পান্ডা এ ছিল মন্ত্রী এবং পুরা ট্রান্সপোর্ট সেক্টরকে কন্ট্রোল করত। মনে হয় ধরাছোঁয়ার বাইরে, মনে হয় ওর জন্য কোনো আইন নেই দেশের। এইরকম লোককে একটা ব্যারিস্টারের সাথে যখন টকশো দেখি টিভিতে, তারপরে যখন বলে যে শাহজাহান খান কে আপনি জানেন না, এখন কিছু মনে করবেন না, এই সমস্ত লোকের সাথে আতাত হয়ে যায় সরকারি, মানে এখন যে বড় দল বা এবং প্রশাসনের লোক তাদেরকে সেভ করে পাঠিয়ে দেয় এবং তারা হেভেনে থাকে, ভারতে গিয়ে এখন মিটিং করে বাংলাদেশের বিরুদ্ধে। এবং আজকে বাংলাদেশে আমাদের আমলারা ধোয়া তুলসী পাতা হয়ে এখনো বসে আছে, শুধু সামরিক বাহিনী, কিছু হইলেই সামরিক বাহিনী। আরে ভাই, সামরিক বাহিনীর তো আমরা কয়েকটাকে সাইজ করলাম, লেফটেন্যান্ট জেনারেল তো আরো কয়েক জেনারেল গেল, লেফটেন্যান্ট জেনারেল 2টো না 3টে গেল, তারপরে অনেক জুনিয়র লেভেলে আরো অনেক কিছু তদন্ত হচ্ছে, উই হ্যাভ এ সিস্টেম। কিন্তু সিভিলে তো আমি একটা চিফ সেক্রেটারি, আমি কাউকে দেখলাম না। পুলিশের 2টা আইজিও তো ঢুকলো জেলে, তো এরা ওখানে আছে মহা আদরে, আমি জানি। এবং সবচেয়ে দুঃখ লাগে ক্রিমিনাল গুলি এখন দেখি হ্যান্ডকাপ ছাড়া ওখানে ওই কি সুন্দর তাদের ভিআইপির মতো নিয়ে যাওয়া হচ্ছে, জামাই আদরে আছে। আর আমাদের ছাত্রদেরকে যখন আন্দোলনের সময় ধরা হয়, সে বিএনপির হোক, শিবিরের হোক বা প্রাইভেট সরকারি যে কোনো বিশ্ববিদ্যালয়ের হোক, যেভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে পুলিশের দ্বারা, যে অ্যাটিটিউড, তো কিচ্ছু তো চেঞ্জ হয়নি। এখন আমাদের ছাত্ররা বুঝতেছে না, আমি জানি না যে নাকি রাজনীতিবিদরা বুঝতেছে না, এবং আমাদের যে একটা দল বিএনপি কে আমরা আসলে জানি না। আমি কেন জানি খালেদা জিয়াকে আমি খুব কাছের থেকে দেখেছি, কারণ ওনার সময় আমি বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের কমান্ডিং অফিসার ছিলাম, আমি খুব কাছের থেকে ওনাকে দেখেছি। এবং আমার বিরুদ্ধে একটা কমপ্লেন ছিল প্রশাসনের, ওইখানকার লোকাল প্রশাসন, জেলা প্রশাসনের নেতারা করেছিল, যেটা বিএনপি নেতারা। আসাদুল হাবিব দুলু আছে এখন, ওনার বাড়ি হলো লালমনিরহাট, উনি আমাকে খুব ভালো করে জানেন। মোশাররফ হোসেন শাহজাহান ছিল তখন ধর্ম প্রতিমন্ত্রী, তো খন্দকার দেলাওয়ার হোসেন সাহেব ছিল চিফ হুইপ। তো ওনারা দুইজনই তখন লালমনিরহাটে গিয়েছিল, আমি যখন ওখানে। তো ম্যাডামের কাছে যখন আমার বিরুদ্ধে কমপ্লেন দেয়, আমি তখন ওইখানে হাজির ছিলাম, একটা প্রথম সারিতে হাজির ছিলাম। আমি জেলা জজ পাশে, আর স্টেজে ডিসি সাহেবের এক পাশে হলো আসাদুজ্জামান দুলু, আর হলো আর এক পাশে ছিল ডিসি ফরিদ সাহেব, ওনার বাড়ি ফেনী, উনি পরে বোধহয় কমিশনার ছিল রাজশাহীতে, খাটো করে মানুষটা। যে আমার নামে কমপ্লেনটা ছিল যে আমি নাকি পাখির মতো মানুষ গুলি করে মারি বর্ডারে, বাংলাদেশিদের আমি হলাম শত্রু আর কি। তো এরকম হলো ওইখানকার কমিশনারের কমপ্লেন ছিল। তখন খালেদা জিয়া তো কথা কম বলে, আপনারা সবাই জানেন, এবং উনি তখন ওনার কানে কানে ডিসি যেন কি বললো, আবার উনি একটু ওই আসাদুজ্জামান দুলুর দিকে একটু কাত হলো, আর দুলু আবার যেন কি একটু বললো। তখন উনি প্রশ্ন করছিল যে উনি কি চুরি করে, ডাকাতি করে, উনি কি স্মাগলিং করে, উনি কি পয়সা খায়, ঘুষ খায়, ওনার অন্যায়টা কি?
উনি কেন আপনাদেরকে পাখির মতো গুলি করে মারে? বলে ম্যাডাম না, উনি ঘুষ খায় না, তবে উনি আসলে একটু বেশি সামান্য জিনিসে বর্ডার একেবারে এক বস্তা চিনির জন্য মানুষকে ধরে, 5টা শাড়ির জন্য মানুষকে, মহিলাদেরকে ধরে। এই যদি ওনার ফল্ট হয় তাহলে উনি এখানে থাকবে, আর ওনার যদি অন্য কিছু থাকতো তাহলে আমি দেখতাম। প্রধানমন্ত্রী সরাসরি কিন্তু বলতেছে পাবলিকলি। এখন বিএনপিতে আমি অনেক নেতাকে চিনি, যেমন আমি নাম বলতেছি দুই একটা, কারণ বলা উচিত। মনির নামে একটা ছাত্রনেতা আছে আমাদের গ্রেটার আমাদের বরিশালে পটুয়াখালীর। সে একসময় এস.এম. হলের ভিপি ছিল 2 বার। সে মানে রিজভী সাহেবের পরপরই বোধহয় একটা পদে আছে। খুবই ভালো মানুষ, আমার সমবয়সী। তো আমরা একই পরিবেশে বড় হয়েছি, এবং হি কামস ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি অলসো। তো জি, সে মুনির হোসেন সহ দপ্তর সম্পাদক, মনির হোসেন জি সহ দপ্তর। জি 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 এসএম ভাই, হ্যাঁ ইউ আর কারেক্ট। হ্যাঁ, তো এখন আমি এই মনির বোধহয় নমিনেশন আগেও চেয়েছিল যখন ইয়েতে, তো ওখানে দেখলাম মনির এরা কোনো পাত্তাই পায়নি। অথচ আমাদের এলাকায় কিছু নমিনেশন পেয়েছে ডানে বামে, আমি নাম বলতেছি না, যাদের কোনো ইতিহাসটাই কিচ্ছু নাই। মামু আছে, খালু আছে, বা তার আত্মীয় স্বজন আছে ওই রকম, বা টাকা পয়সা অনেক আছে, ইঞ্জিনিয়ার সাহেব, গার্মেন্টস ফ্যাক্টরি মালিক, এরকম। আর এইটা তো একটা দিক গেল। একটা দিক হলো যে আমরা যদি পরিবর্তনই না হয়, এত কিছু এই আমরা তো খালি রাজনীতি ইলেকশনের জন্য তো আমরা আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করছি স্বৈরাচারের পতন, বৈষম্যের অবসান। এখন কোথায় বৈষম্যের অবসান হলো? এখনো তো পুলিশের আমি যা দেখি এই ওদের মানে যে আইন সংস্কার করা হয়নি। তো একটা সংস্কার করা আলী রিয়াজ সাহেবকে দিয়ে করা হয়েছে, সেটা নিয়েও ইনকমপ্লিট মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে যদি 4টা শর্ত দিয়েছে। কি কি শর্ত? এখন এই শর্ত পূরণ করতে পারবে কি পারবে না। তারপরে আমি যে আমাদের যে বিএনপির যাদের কাছে আমাদের আশা বেশি, যে যাই বলুক, দীর্ঘদিন ধরে আন্দোলন করে এই আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে বিএনপি, এবং বিএনপির স্যাক্রিফাইস হাইয়েস্ট, যে একটা বড় পার্টি, এবং তাদের কাছেই মানুষ বেশি আশা করছে। কিন্তু ছাত্ররা এখানে কৃতিত্ব বেশি পেয়েছে, কারণ সাকসেস হয়েছে তাদের মাধ্যমে ফাইনালি, এবং ফোর ফ্রন্টে তারা ছিল, এবং বুক চিতিয়ে তারা গুলি নিয়েছে। আমাদের যেটা রংপুরের রেবেকা কি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আমাদের শহীদ, তো এরকম আমরা আরো ঢাকা ইউনিভার্সিটির এখানে দেখেছি মহিলা অধ্যাপিকা আইবিএর, তাদের খবর নাই। তো আসলে হয় কি, আমার যেটা মনে হয়, এই চুপ্পুকে রেখে এই যে বিএনপির রাজনীতিক, এটা ভুল নাকি আমার তো অত বড় ইয়া করে বলতে পারি না, কারণ আমরা ছোট মানুষ। তো আমাদের কাছে ছোট মানুষ হলেও মনে হয় চুপ্পুকে রাখা ঠিক হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, এই যে উপদেষ্টাগুলি করা হয়েছিল, এগুলি করা উচিত ছিল যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত। যেমন এই মনিরুজ্জামান সাহেবকে নিলে আমি মাইন্ড করতাম না, রবি ভাইকে নিলেও আমি মাইন্ড করতাম না। আমি বলতেছি, এবং এই বয়সী মানুষগুলাকে, তো এখন আপনি যদি 70-র পরে মানুষ নিয়ে আসেন, 80-র পরে মানুষ নিয়ে আসেন যারা ডিমেনশিয়াতে ভোগে, যারা কেউ ওই পার্কিনসন রোগ, যার ওষুধ খেয়ে অফিসে যেতে হয় বা ঘন্টায় ঘন্টা ওষুধ খেতে হয়, এদেরকে এই তালিকাটা তৈরি করেছে কে ভাই? এই তালিকা যারা তৈরি করেছে, সেই তালিকাটা তো আমার কাছে মনে হয় এটা গোয়েন্দা সংস্থার তৈরি করা ওই সময়, টু দি বেস্ট অফ মাই নলেজ। এখন এই উপদেষ্টার তালিকা যে বিরুদ্ধদের আমরা প্রবীণদের করলাম, এরা তারপরে তো অনেক ফেইলার, এরা ধরি মাছ নাচুই পানি, তারপরে অসুস্থ হয়ে যায়। ওয়াহিদুদ্দিন মাহমুদ দেখলাম তার একটা কলেজে, নিজস্ব কলেজ যেখানে সে লেখাপড়া করেছে, সেখানে গিয়েছে, তাকে ছেলেরা প্রতিবাদ করে তাকে ওখানে লাঞ্ছিত করার অবস্থা, পরে কি বলে টলে উনি রক্ষা পেয়েছে। এখন জাতীয় সরকার কেন হলো না? বিপ্লবী সরকার না হোক, জাতীয় সরকার কেন হলো না? তারপরে আমরা পরিবর্তন না এনে, চাঁদাবাজি বন্ধ না করে, বরং এখন শুনতেছি, আমি খোলামেলা বলতেছি, যে চাঁদাবাজি এখন বেড়ে গেছে। যেখানে ছিল 1000 টাকা, এখন সেখানে নাকি চাঁদাবাজি দিতে হয় 1500 টাকা, মানে 500 টাকা বেশি। কারণ আমার সাথে বাইং হাউসে আমার এক ফ্রেন্ড আছে, আমার সাথে আমার গার্মেন্টস ফ্রেন্ড আছে,
তো এখন আমার কাছে ফার্নিচার ফ্যাক্টরি করে এরকম ফ্রেন্ড আছে, তারা বলে ভাই আমি এক এক্স মেয়র আছে, সে বা ঠিকাদারি করে, সে আমারে বলে ভাই কি বলবো। তো এরা মানে এখন আমরা চাঁদা দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমার ব্যবসা আছে কি নাই কোনো কিছু বোঝে না। তো এখন এই যে আপনি জানেন বড় বড় প্রজেক্ট হাসিনের সময় কি ছিল, বড় বড় প্রজেক্ট, তার মানে প্রমাণ বলেছে যে যত বড় প্রজেক্ট মানে আমাদের বলছে বড় বড় প্রজেক্ট নিয়ে আসো, 50% মানে আমাদের শেখ পরিবার পাবে, আর বাকিটা দিয়ে কাজ হবে, সবাই ওখান থেকে ভাগযোগ করে কিছু খাবে। ঠিক আছে? তো এইটা যদি আপনি মানে আমি বাজারের যেটা দ্রব্যমূল্যের দাম আমি বলবো, যেমন পেঁয়াজ বা শাকসবজির দাম অনেক কমে গেছে, অনেক ভালো এই মুহূর্তে। আই এম ভেরি হ্যাপি। আমি আজকেও বাজার করেছি, কিন্তু অন্যান্য কিছু জিনিসের দাম এত বেড়ে গেছে যেটা বাজারে চাহিদা আরো আছে, চাহিদা পূরণ না হলে যে কি হবে আমার তো ভয় লাগে। তারপর কাজ বা যদি না থাকে বন্ধ হয়ে যায়। এখন আমরা জানি না, মায়ানমার থেকে তো আমরা এখন একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তারপর চাল আসতেছে, ইন্ডিয়া থেকে চাল আসতেছে, আরাকানের সাথে সমস্যা। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় ভাই, আমি জাস্ট এক কথায় শেষ করি, আমাদেরকে এই মুহূর্তে রবি ভাই বা ওই যে আমার আরেক ভাই আসছে আরিফ সাহেব, আমরা মনে করি উচিত ইলেকশনটা দেরিতে করা, এই মুহূর্তে ইলেকশনটা করে না। আর ডক্টর ইউনূসকে আমি মনে করি হি ইজ ওকে, বাট তার যারা অ্যাসোসিয়েটস, আমি বাচ্চাদের ব্যাপারে বলবো না, আমি নাহিদের ব্যাপারে বলবো না, আসিফের ব্যাপারে বলবো না, আমি ওই যে আরেকজন আছে মাহফুজ, এদের ব্যাপারে বলবো না, কিন্তু ওদের তো অভিজ্ঞতার ঘাটতি আছে, একটু ইয়ে আছে, উই হ্যাভ সাব কনসিডারেশন। কিন্তু সমন্বয়করা কিছু ভুল ত্রুটি করতেছে, এবং এই চাঁদাবাজিতে সমন্বয়করা জড়িয়ে গেছে, যেটা জেলা লেভেলে বা বিভিন্ন জায়গায়, এবং এটা মোটামুটি সত্য, এটা একেবারে মিথ্যা না, তবে উপরের লেভেলে না। তো আমরা মনে হয় এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, হাউ টু সলভ ইট এবং হাউ টু গেট রিড অফ অল ননসেন্স। থ্যাংক ইউ ভাই। আরিফ বিল্লাহ ভাই, আপনার কাছে আমাদের জানার ইচ্ছা হয়, আপনারা তো সময় মাঠে ছিলেন, তো দেখেন সেই সময় কি আসলে কি শুধু নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামছিল কিনা, ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন অ্যাড করবেন যে আমরা কি জাতীয় বেঈমান, নিজেদেরকে আমরা নিজেরা জাতীয় বেঈমান বলতে পারি কিনা। কারণ কারণ কি কারণে বলবো, কারণ হচ্ছে যাদেরকে খুন করা হলো সেই খুনের কোনো তদন্ত কমিশন হয়নি, মানে যেটা খুন কমিশন, হাসিনার খুন কমিশন, অথবা যে 1000 মানুষ খুন করলো অথবা 400 মানুষকে চোখ অন্ধ করলো তার বিচারের জন্য কোনো কমিশন করা হয়নি। মানে গুম কমিশন টমিশন ওইগুলো অনেক পরের বিষয়। এমনি যেরকম নুরেমবার্গ ট্রায়াল নামে যে ট্রায়ালটা করার দরকার ছিল, অথবা আন্তর্জাতিক মানে আইসিজে যেটা আইসিসি তে আপনার ইন্ডিয়া স্বাক্ষর করেনি, আইসিজে যেটা, সেটার মাধ্যমে হাসিনার বিচার করা যেত কিনা। তো এই সব মিলায়ে আমরা মনে হচ্ছে আমরাই যারা মারা গেছে তাদের সাথে সরাসরি বেইমানি করছে কিনা। আরিফ বিল্লাহ। ধন্যবাদ দাউদ ভাইকে এবং আমার সহ আলোচক যারা আছেন সকলকে ধন্যবাদ। আমি একটা কথা বলে শুরু করব যে আমরা রাজনৈতিক দলের নেতা, তো আমাদের গায়ের গন্ধ অনেক বেশি, আমরা যেদিক দিয়ে যাই গন্ধ ছড়ে বেশি। তাই আমরা নির্বাচন চাই, এটা আমাদের অপরাধ। এই অপরাধ আমরা করবই, এই অপরাধ আমাদেরকে কোনোদিন ঠেকাইতে পারবে না। আমরা এই ধরনের অপরাধ না করলে আমরা রাজনৈতিক দলের নেতা হইতে পারতাম না। সব থেকে বড় কথা হইল, যদি আমরা ক্ষমতার জন্য পাগলই হইতাম, 3 দিন খালি মাঠ ছিল, ফুটবলও খেলতে পারতাম, ক্রিকেটও খেলতে পারতাম, গোলও দিতে পারতাম, ক্ষমতার মসনদে বসতে পারতাম। সেই জন্য আমরা কিন্তু ছেড়ে দিছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের একটা ভোটের সিস্টেম সেটা হোক, সেই জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, একটা ফর্মুলা তৈরি হোক, একটা ফরম্যাট তৈরি হোক। সেই ফর্মুলার জন্য আমরা ছেড়ে দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা 6টা মাস সময় দিছি, অলরেডি 6 মাস পার হয়ে যাচ্ছে, আমরা সময় দিলাম। তা এখন জাতীয় বেঈমান হলো রাজনৈতিক দলের নেতারা। মুদ্রা কথা, অনেক বড় ধরনের একটা জাতীয় বেঈমান তাদেরকে সাজানো হচ্ছে। এখন রাজনৈতিক দলের নেতারা যদি জাতীয় বেঈমান হয়, অন্তর্বর্তীকালীন সরকার 6টা মাস সময় পেলেন, 6 মাস সময়ে তারা যারা জীবন দিলেন,
যারা আহত হলেন, যারা পঙ্গুত্ব বরণ করলেন, এদের জন্য ওনারা কি করছেন একটু ওনাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। ওনারা তো বলছেন যে আমরা পাগল হয়ে গেছি নির্বাচনের জন্য। আমরা যে কেন পাগল হয়েছি সেই কারণটা আজকে আমি বলছি। আজ পর্যন্ত আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো নেতা বলে নাই, শুধু আমি আজকে ক্লিয়ার করছি আমরা কেন নির্বাচনের জন্য পাগল হয়েছি। আমরা নির্বাচনের জন্য 1 নাম্বার পাগল হয়েছি 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য, এবং যারা চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, পুঙ্গত্ব বরণ করছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং যারা খুনিদের বিচার করবার জন্য। এদেশ রসাতলে ফেলছে, চুরি করছে, ডাকাতি করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। এই ভঙ্গুর রাষ্ট্রকে পুনরায় নির্মাণ করবার জন্য আমরা ভোটের জন্য চিল্লাচিল্লি করি, আমরা ভোটের জন্য পাগল হয়ে গেছি। আমাদের পাগল হওয়ার পিছনের কারণ এটা। আর যারা আমাদেরকে পাগল বলতেছেন যে আমাদের কারণে নাকি ওনারা বিএনপি, জামাত, আমজনতার দল, আরো যে রাজনৈতিক দলগুলো আছে, এদের কারণে নাকি ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ কি বিএনপি করবে, না জামাত করবে, না আমজনতার দল করবে? প্রশ্ন রাখি। ক্ষমতায় কি বিএনপি বসছে, না জামাত বসছে, না আমজনতার দল বসছে? একটু জানতে চাই। ক্ষমতায় বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই বলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। তার মানে এই ছাত্ররাই এই ক্ষমতার বর্তমান প্রেক্ষাপট, এবং ছাত্ররাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পরিচালনা করে। আজকে বলতে বাধ্য হচ্ছি, তাহলে ছাত্ররাই যদি আবার বলে বিএনপি, জামাত, আমজনতার দল, আরো রাজনৈতিক দল, এরা আমাদেরকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করছে, নিষিদ্ধ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, তাহলে এটি হাস্যকর। আপনারা নিষিদ্ধ করতেন, বিএনপি যদি রাজপথে দাঁড়ায় বলতো, প্রেস ক্লাবের সামনে যদি সংবাদ সম্মেলন করে বলতো, কিংবা কোনো গর্ত থেকেও যদি একটি সংবাদ সম্মেলন কিংবা একটা ভিডিও বার্তা দিত যেটা অন্যায় হয়েছে, সেদিন মনে করতাম যে বিএনপি বাধা দিচ্ছে। যদি জামাত এই কাজটা করতো, বাধা দিত, তাহলে মনে করতাম যে জামাত বাধা দিচ্ছে। যদি আমরা করতাম, আমি আরিফ করতাম, তাহলে মনে করতাম যে আমরা বাধা দিচ্ছি। আপনারা করবেনই না, নাচতেই পারেন না, আপনারা বলতেছেন উঠান বাঁকা। কারণ কি? উঠান আবার বাঁকা হয় কেমনে? আপনারা আগে নাচেন, নাচতে শিখেন, ঢোলের তালে তালে কিভাবে কোমর ঘুরাইতে হয় সেই কোমর ঘোরানো শিখেন আগে, তারপরে আমাদেরকে বলেন যে আমরা আপনাদেরকে নাচতে বাধা দিছি। এইভাবে আমাদেরকে মিথ্যা ব্লেম দিয়ে জাতীয় বেঈমান বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তো জাতীয় বেঈমান না, আমরা তো ক্ষমতায় যাই নাই, আমরা তো ক্ষমতা দখল করি নাই। আপনারা ক্ষমতায় গেছেন, এখন কেউ কেউ নাকি উপদেষ্টা পরিষদ থেকে, প্যানেল থেকে আবার পদত্যাগ করবেন, নতুন রাজনৈতিক দল গঠন করবেন। ক্ষমতার কাছাকাছি থেকে নতুন দল গঠন করা, নতুন দল গঠন করা এবং সুসংগঠিত হওয়া খুব সহজ। আপনারা সেই সুযোগ সুবিধা নিচ্ছেন, বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছেন, আমরা তো কিছু বলছি না। আবার আপনারা উপদেষ্টা প্যানেল থেকে সরে গিয়ে সেই দলের ক্ষমতার মধু খাবেন। কারণ কি? আসিফ, নাহিদ, আরো যারা আছেন, মাহফুজ, আপনাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন উপদেষ্টা প্যানেল থেকে পদত্যাগ করবেন, আপনাদের কাছে বলতে চাই, মধুর চাকের মধু খেয়েছেন, এখন খালি চাকটা ফেলে কেন যাবেন? দেশকে বিপদ ফেলে কোন দুঃখে যাবেন? যেভাবে ছাত্রের বেশে আসছিলেন, আজকে তো আপনাদের প্যাট, পোট, কাপড় চোপড় অনেক কিছুর পরিবর্তন হয়েছে, সেগুলো রেখে যেতে হবে। প্যাট, ঘড়ি যা আছে, কাপড় চোপড় সবকিছু রেখে তারপরে যেতে হবে। আপনারা সবকিছু নিবেন, ঘুরি বাড়াবেন, গায়ের গোস্ত বাড়াবেন, বাড়ায় সেরা তখন বলবেন যে এবার আমরা পদত্যাগ করবো। এটা নাটক না, এটা কোনো টেলিফিল্ম না, 2 ঘন্টার সিনেমা না, সিনেমা শেষ চলে গেলাম, এমন কিছু না। রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, ক্ষমতায় বসছেন কেন? কে বলেছিল? আমাদের তারেক রহমান সহ নুরুল হক নূর, আসিফ মাহতাব, ইলিয়াস, আরো বেশ কয়েকজনের নাম সেনাবাহিনী তখন প্রস্তাব করেছিল যে আপনারা যারা অগ্রগামী ভূমিকা পালন করছিলেন গণ অভ্যুত্থানে, তরুণ নেতৃত্ব যারা আছেন, আপনারা কি উপদেষ্টা প্যানেলে যেতে চান? আপনারা যদি যেতে চান, আমরা তাহলে আপনাদেরকে নিয়ে ভাববো। তখন এই নাগরিক কমিটির এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বাধা দিয়েছিল যে কোন রাজনৈতিক দলের নেতারা তারা উপদেষ্টা প্যানেলে যেতে পারবে না।
আজকে কেন আপনারা সেই উপদেষ্টা প্যানেল থেকে আবার এসে রাজনৈতিক দল গঠন করবেন? সেই ক্ষমতার মধ্যে আপনার কাছে আমাদের আরো একটা প্রশ্ন আছে, যে মানে যখন আন্দোলন হয়েছিল সেনাবাহিনীর ওখানে, যে কোনো একজন রাজনীতিবিদ, আমি আবার বলি, যে কোনো একজন রাজনীতিবিদ, সে বিএনপির সাথে আছে, যে কোনো একজন রাজনীতিবিদ ভুয়া সমন্বয়কে কতগুলা নিয়ে গেছিল, সমন্বয়ক নিয়ে গেছিল, এই বিষয়টাও অ্যাড করেন। এর বিষয়ে কি আপনারা কোনো কিছু বলছেন? আমি আর একটা স্পষ্ট করি, এই কাজ আসিফ নজরুল স্যারও করছেন, এটাও আপনারা জানেন। উনি সংবাদ সম্মেলন করছে, এটা এখন নেটে ভাইরাল, ভালো একটা রিচ হয়েছে। আসিফ নজরুল সাহেব সমন্বয়ক বানায়া ওনারা কয়েকজনকে, ওনারা সমন্বয়ক ছিলেন, তবে প্রথম শ্রেণীর সমন্বয়ক না, মানে মূল নেতৃত্বে না, কেউ কোনো একটা ওয়ার্ডের কিংবা কোনো একটা জায়গায় দায়িত্বশীলের আচরণ করছিলেন, যারা স্বঘোষিত না অঘোষিত সমন্বয়কের দায়িত্ব পালন করছে, এমন দুই একজনকে আসিফ নজরুল স্যার উনি নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে পাশে রাইখা উনি প্রেস ব্রিফিং করছেন। তো এই দোষটা খালি বিএনপির কান্দে তুলে দিব এমন না, বিএনপি এই ধরনের ভুল করতে পারে, আসিফ নজরুল স্যারও ভুল করছে। বিএনপি যদি অপরাধী হয়, আসিফ নজরুল স্যারও অপরাধী, আপনি কাকে ছাড় দিবেন? দুইজনই অপরাধী ধরেন। আর সমন্বয়ক নামে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, এখন সব জায়গায় সমন্বয়ক। আমরা তো বলতে যাই না আমরা সমন্বয়ক। আমাদের তারেক রহমানকে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ জানে। তারেক রহমান বলেছিল, বাঁশের লাঠি হাতে তুলে নেন, দেশের মালিকানা বুঝে নেন। তার এই কথা কাজকর্ম, সে কি করেছে না করেছে ব্যাখ্যা আজকে আমার দিতে হবে না, ব্যাখ্যা এদেশের জনগণ জানে, এদেশের মানুষ জানে। তাকে আপনারা কিছুই মনে করেন না, অথচ সেই বন্দুকের নলের মুখের সামনে দাঁড়িয়ে কি করেছে, কি কেমনে এদেশকে সেভ করেছে, সেটা আজকে সারা পৃথিবীর মানুষ জানে। আজকে তারেক রহমানকে উপদেষ্টা হইতে বলছিল, যে না আমি উপদেষ্টা হইতে চাই না, আমি হতে চাই এই রাষ্ট্রের ভ্যানগার্ড, দারোয়ান। আমি যদি উপদেষ্টা হয়ে যাই তাহলে দারোয়ানের দায়িত্ব কে পালন করবে? রাষ্ট্র যদি ভুল ট্র্যাকে উঠে পড়ে, ভুল লাইনে উঠে পড়ে, তাহলে সেখান থেকে নামানোর জন্য কি আবার কথা বলবে? আমার কণ্ঠ আপনারা রদ্দ করবেন না। তারেক রহমানের ভাষা এটা। এই ধরনের দেশপ্রেমীদেরকে আপনারা তো উপদেষ্টাতে ঢুকাইতে পারেন নাই। ঢুকাইছেন হলো ফারুকিদেরকে, ঢুকাইছেন আসিফ নজরুলদেরকে, ঢুকাইছেন এই যে স্বাস্থ্য উপদেষ্টা এদের মতো যারা মানে নিজেই একজন ক্যান্সারের রোগী, আবার ঢুকাইছেন শিক্ষা উপদেষ্টাতে, শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদে সহ আরো বেশ কয়েকজন, যারা কখন ডায়াবেটিসের ইনসুলিন নিচ্ছেন কিনা সেটাও তারা ভুলে যান। এই ধরনের ইন্স্যুরেন্স নিচ্ছেন কিনা, ওষুধ খাইছেন কিনা সেটাও ভুলে যায়। এই ধরনের ব্যক্তি দিয়ে আপনারা যে আমাকে উনি প্রশ্ন করেছেন, আমার সমালোচক, যে ভাই আগে সংস্কার তারপরে আমরা নির্বাচনের কথায় আসি, তাহলে আমি ওনাকে আরেকটা পাল্টা প্রশ্ন করে যাচ্ছি। আপনি যে বলতেছেন আগে সংস্কার, কি সংস্কার করবে এরা? সেই সংস্কারের কোনো রুটম্যাপ নাই, যে সংস্কারের কোনো আলাপ আলোচনাই নাই, খালি ঘুমাচ্ছেন আর ডিম পারতেছেন, এছাড়া ওনাদের কোনো কাজ নাই। ডিমের হিসাবে ওনা ভুল করবেন, এই হলো ওনাদের অবস্থা। খালি দাবি দেওয়া। আরেকবার আসবো আরিফ ভাই, আরেকবার আসবো। আমরা কাজী মনির ভাই আপনার কাছ থেকে, কাজী মনির ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আপনার কাছে আমাদের প্রশ্নটা একটু ভিন্ন ধর্মী, যেহেতু আপনি বিএনপির রাজনীতি করছেন, বিএনপির একজন নেতা। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, এই যে আপনারা কি আপনাদের দলের সাথে বেইমানি করছেন কিনা? যেমন মনে করেন, আমি এক্সাম্পল বলি, যেমন মনে করেন অনেক লোকজন, অনেক ছেলেপেলে যারা মারা গেছে, যারা হাসিনা আমলে গুম হয়েছে, খুন হয়েছে, আপনি তো আগে দরকার ছিল এদের বিচারের দাবি করা, এদের সবার আগে এদের বিচারের দাবি করো, যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের আগে ফাঁসির আওতায় মুক্ত করো। এটা দাবি না করে আপনারা কোন ভাবে বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার পক্ষে আপনারা না? খুব সহজ সরল ভাষায় বলছি, দেখেন জার্মানিতে, আমি আপনাকে আজকের রেফারেন্স সহ বলি, জার্মানির মানে হিসাবে, জার্মানিতে শুধুমাত্র ইলন মাস্ক এবং এএফডি নেতা শুধুমাত্র ভুলবশত একটা কথা বলে ফেলছে, ভুলবশত অথবা সজ্ঞানেই বলুক, কথা বলছে যে গণতন্ত্র মানে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া গণতন্ত্রের জন্য হুমকি, যেটা জার্মানির কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। এই কারণে তার কিন্তু 20% ভোট আছে,
এই কারণে ওই দলকে নিষিদ্ধের জন্য প্রতিটা দল আলোচনা চালাচ্ছে এবং তারা নিষিদ্ধ হতে পারে। বুঝতে পারছেন? আপনারা কেন কোন অধিকারে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন? মানে কি মানে কাহিনীটা কি হচ্ছে একটু বোঝাই বলবেন আমাদের? ধন্যবাদ এম এ দাউদ ভাই এবং যারা আলোচনায় আছেন। আপনি যে প্রশ্নটা করেছেন আসলে এটা নীতি নির্ধারণী ফোরামে যদি যাওয়া যেত তাহলে যথার্থ উত্তর আপনি পেতেন। তবে আমি যতটুকু যাদের সাথে চলি বা স্থায়ী কমিটির মেম্বারদের সাথে মাঝে মাঝে কোথাও গেলাম, একটু বসলাম, যেমন আজকে আমি সেলিমা রহমানের আপার সাথে অনেক কথা বলেছি, একসাথে প্রোগ্রাম করেছিলাম, উনি প্রধান অতিথি ছিল, আমি বিশেষ অতিথি ছিলাম। সেইখানে আমি ফাঁকে ফাঁকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করেছি, এটা কি হবে, এবং সেইগুলোর মধ্যে যে বিষয়গুলো পাই সেটা পাই হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে একটা স্মুথলি নির্বাচন হবে, যে নির্বাচনটা পৃথিবীর ইতিহাসে 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দেখিয়েছিলেন। আমরা যতই জটিলতায় যাব, যেমন এখানে এক ভাই বলেছে যে প্রেসিডেন্টকে কেন বিএনপি রাখলেন, আসলে প্রেসিডেন্টকে রাখা হয়েছিল, আমি তখনও জিজ্ঞাসা করেছিলাম আমাদের 4-5 জন স্থায়ী কমিটির মেম্বারকে, তারা বলেছিল যে এটা সাংবিধানিক কিছু জটিলতা আসতে পারে এবং আসলে সেখানে অন্য ধরনের ব্যবস্থাও আসতে পারে বাংলাদেশে, সেই জন্য এটা না করে আমরা নির্বাচনটার দিকে আমরা আগাবো। এরপরে এই যে বিচারের ব্যাপার, সেক্ষেত্রেও আমি জিজ্ঞাসা করলে তারা বলেন যে আমরা শুরুতেই দেখেছি এই সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে, যে পদক্ষেপগুলো যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা তাদের সাথে মানে যথার্থ না। যেমন আপনার 626 জন আমরা পেপার পত্রিকা মিডিয়াতে দেখলাম যে আছেন তাদের হেফাজতে, অথচ মাত্র 6 জনকে গ্রেপ্তার করার পর 620 জন তারাই যাইতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এই উপদেষ্টা মণ্ডলী যদি না করতেন তাহলে যাওয়ার কোনো কায়দা ছিল না, তাহলে কেন করলেন সেইটা। এমনকি প্রশাসনের ক্ষেত্র প্রথম দিক থেকে 2-1 জনের নাম টাম নিলেও দেখা গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তারা তাদেরকে রেখে দিয়েছেন। এবার এই যে আপনি দেখেছেন যে আপনার একটা যে আদালত হয়েছেন যেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তারা কিন্তু এখন প্রতিদিন আপনাদের সাংবাদিকদেরকে বলতেছে যে তারা গ্রেপ্তারি পরোয়ানা করেছে, আসামি আছে, গ্রেপ্তার হচ্ছে না। আমি সেদিন ব্যানার নিয়ে কিছু লোকজন দাঁড়িয়েছে, আমাকে খুব টেনে নিয়ে বললে আপনি একটু বক্তব্য দিয়ে যান। পরশুদিন না কালকে, সেটা হচ্ছে যে গণপূর্ত বিভাগের শামীম আক্তার সহ 16 জনের নামে মামলা হয়েছে, পল্টন থানায় মামলা নাম্বার আছে, তাদেরকে গ্রেপ্তার করতেছে না, তারা অফিস করতেছে এবং বহাল তবিয়তে ক্ষমতা দেখাচ্ছে। আপনার চট্টগ্রাম বন্দরে এস এম মনিরুজ্জামান যিনি চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতির মামলা আছে, দুর্নীতির অভিযোগ আছে, ধরতেছে না। আমি শুধু এই যেগুলোর মামলা সেগুলো বললাম, কিন্তু এরকম সারা বাংলাদেশি যে সেই ঘটনাগুলো ঘটতেছে, এমনকি আমাদের বিএনপির উপরে চাঁদাবাজির দোষ দিচ্ছে। আমিও এটাকে স্বীকার করি যে বিএনপির বড় দল তারা করেছে এবং সেজন্য বহিষ্কার করেছে, কিন্তু এটাও আবার বলি যে যে দলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, বহিষ্কার করতে হবে, সেটাও জনগণের কাছে প্রশ্ন। কিন্তু তারপরেও বলবো যে আমাদের 5ই আগস্ট থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব মন খারাপ করে আমাদের সাথে স্কাইবি করে এবং বলতো যে এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো দল নেই, তাদেরকে আপনারা আইনের হাতে দেন, আমাকে অভিযোগ করেন, বহিষ্কার করব। পরশুদিনের আগের দিন বাগেরহাটে স্কাইবিতে আমি গিয়েছি, সেখানে উনি বলতে বাধ্য হয়েছে যে আমি এখন দলের জন্য স্বার্থপর হওয়া ছাড়া কোনো উপায় নাই, যারা এই দলের ক্ষতি করবে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বা সন্ত্রাসী কার্যকলাপ করে, তাদের তো বহিষ্কার করতামই। বহিষ্কার করলেও অনেকে মনে করতে চেতে কিছু হয় না, তারপরও বহিষ্কারও করব এবং আপনারা এদেরকে ধরে আইনের আয়তায় দিতে হবে। আমি জানলেও আমি সেই পদক্ষেপ নিব, আজকে থেকে আপনাদেরকে বললাম। কিন্তু কেন সরকার নিচ্ছে না সেটা আমি আসলে খুঁজে পাচ্ছি না, যে তারা কেন সিন্ডিকেট, জনগণের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা ছিল এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন,
যারা সাধারণ পাবলিক নেমেছিল, ব্যবসায়ীরা নেমেছিল, মানে ছোট মুদি দোকান বলেন এটা সেটা, তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি। আমি তো ফুল টাইম মনে করেন এই আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি মনে করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনারা অডিও শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর মামুন, জাহাঙ্গীরনগর বিভিন্ন জনের অডিও ফাঁসও হয়ে গেছে। তাদেরকে কিন্তু পরামর্শ দিয়েছিল যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক হারুনের ভাতের হোটেলে গেল, পরবর্তীতে তারা একটা ফর্দ ধরিয়ে দিল। সেই ফর্দতে বলল যে আজকে আমরা যে কাজগুলো করেছি এটা রাষ্ট্রদ্রোহী কাজ, এবং আমরা যেটা চেয়েছিলাম কোঠা আন্দোলন বাতিল সেটা করেছে। আমাদের এখন যেগুলো করতেছি রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, এজন্য আমরা দুঃখিত, আমরা আজকে থেকে এই আন্দোলন প্রত্যাহার করলাম। তখনই কিন্তু তারেক সাহেব সাধারণ ছাত্র যেখানে যে যারা ছিল, ছাত্র দল হোক শিক্ষক হোক, তাদের মাধ্যমে আমাকেও এই যে তারেক ভাইয়ের একজন লোক আছে মানে গণ অধিকার পরিষদ এখন আম জনতা পার্টি, সেই তারেক ভাইকেও বলেছে, আমার সাথে তার যোগাযোগ, ভিপি নূরকেও বলেছে, উনি ওনার সাধ্য মতো সকলের সাথে যোগাযোগ করার, যাতে যে আমাদের আন্দোলন এক দফা আগেই ছিল, তার মধ্যে কোঠা আন্দোলন, আমরা এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সেটা কিন্তু ছাত্ররা ফেস করেছে। কারণ আপনারা জানেন যে অপ্রিয় সত্য কথা, যে ছাত্রদের পিছু টান নাই, তারা বিয়ে করে নাই, তাদের সন্তান নাই। এই যুগে যুগে সর্বসময় বাংলাদেশে আমরা 90-এর আন্দোলন করেছি, বারবার রাবার বুলেট বিদ্ধ হয়েছি, গ্রেপ্তার হয়েছে, আমাদের কোনো চিন্তাই ছিল না। তাই ছাত্ররাই এই ভূমিকাগুলো নেয়। ইতিহাস তা ভাষা আন্দোলন 71, 69 এগুলো প্রমাণ করে 90। তাই তারা সেটা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা যেটা মনে করতেছিলাম যে এই সরকার আসলে এরকম পদক্ষেপ নিবে না। আপনি যেটা বলেছেন যে আমাদের গুম খুনের বিচার চাবো, আসলে কার কাছে বিচার চাবো, এখানেই সন্দেহ প্রবণতা দেখা দিয়েছে। তাই আপনি বলতে পারেন যে আমাদের বিচারটা চাওয়ার কথা উচিত ছিল বেশি, কিন্তু আমরা দেখতেছি যে যারে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ভূতে ধরেছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে সুইজারল্যান্ডে সেই বিশ্ব অর্থনীতি যে সমিতি, সেই সম্মেলনে গিয়ে আমাদের সবচেয়ে পৃথিবীতে একজন নামকরা খ্যাতিমান সম্পন্ন লোক আমরা সম্মান করি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, তিনি সেখানে গিয়ে যে সেই ফিনান্সিয়াল টাইমসে লন্ডন ভিত্তিক সেখানে যে সাক্ষাৎকার দিল, সেখানে তিনি বলেছেন যে ছাত্রদের বলেছি তোমরা দল গঠন করো, তোমরা রাষ্ট্র পরিচালনা করবো, তোমাদের জন্য সুবিধা হবে, তোমাদের এগিয়ে আসতে হবে। তখন ছাত্ররা বলেছে আমরা একটা সিটও পাবো না স্যার। বলছি যে না, তোমরা পাবা, তোমরা এত অসাধ্য সাধন করেছো, তোমরা এই দেশে যে ভূমিকা রেখেছো, সারা বাংলাদেশের মানুষ তোমাদের পছন্দ করে। এই কথাগুলো যে উনি বলল, আমার কাছে উনি কি একটা ওনার নিরপেক্ষতা কি প্রমাণ দিবে, এবং উনি কি বলতে পারে কিনা, উনি একটা সাংবিধানিক পোস্টে থেকে উনি ওই দলের কি হবে, উনি কি ওই দলের চেয়ারম্যান হবে, উপদেষ্টা হবে, নাকি পৃষ্ঠপোষক হবে, কি হবে এই বিষয়। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে নাহিদ, আসিফ, এদের কিন্তু স্পষ্ট বলেছে, মহাসচিবকে নিয়ে তর্ক এই করেছে, বিতর্কে গেছে, আমরা আওয়ামী লীগের ভাষায় কথা বলি। অথচ আমরা দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে। আওয়ামী লীগের খুনি হাসিনা বারবার বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, গণতন্ত্রের কথা বললেই ওনার মাথা ঠিক থাকতো না, তাকে ধরে গুম করতো, খুন করতো, মামলা দিত। আর এই সরকারও সংস্কার সংস্কার সংস্কার। আপনারা জানেন যে সংস্কার কিন্তু সকল রাজনৈতিক দল প্রথমেই উপদেষ্টার কাছে দিয়ে দিচ্ছে, যে তারা কি চায়, কেমন রাষ্ট্র চায়, কিভাবে নির্বাচন চায়, এগুলো কিন্তু তাদের হাতে চলে গিয়েছিল। তারপরও সংস্কার কমিশন করেছে, তারাও ডিসেম্বরের মধ্যে দেবে, সেখানে দিয়েছে 15ই জানুয়ারির মধ্যে, এরপর বাকিটা এই জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার কথা। সেখানে দিলে আমরা দেখেছি উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেছিলেন যে 7-8 দিনের মধ্যে আমরা দেখে টেকে যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করতে পারবো। সেখানে যদি ফেব্রুয়ারিও হয়, তাহলে কেন এই নির্বাচন দিতে এরপরও এত কাল ক্ষেপণ করতে হবে? তাই আপনার এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই সব কিছু এই আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া এবং এই আমলাদের বসিয়ে রাখা, আইন শৃঙ্খলা বাহিনী এখনো নিয়ন্ত্রণে না আনা, বাজার দর নিয়ন্ত্রণে না আনা, এবং আপনার এই দল গঠন করা, এবং তারা শুরু থেকে বলেছিল দল হবে না করবে না, অথচ সেই দল গঠন করবে, করুক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলেছে যে আপনারা দল করেন, আপনাদের অভিনন্দন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু আপনারা রাষ্ট্রীয় হেলিকপ্টার প্লেন ব্যবহার করে, রাষ্ট্রীয় আমলাদের ব্যবহার করে, এমনকি কোনো জায়গায় দেখা যাচ্ছে যে আপনার সচিব মন্ত্রী সমাধান করতে পারতেছে না,
এই যে বর্তমানে যারা নাগরিক কমিটি তারা গিয়ে সেই সমাধান করে। আজকে আমি একজনের টকশো দেখলাম, সেই টকশোতে বলল একজন সাংবাদিক, আমার কাছে আছে রেকর্ডটা, তারা বলেছে যে আমরা দেখি যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যারা সমন্বয়ক এসেছে, একজন মিরপুরে বসে তার পরিবার থেকে তদবির বাণিজ্য করে, আর একজন বনশ্রীতে করে। এই কথা কেন আসবে? এমনকি সাংবাদিক ইলিয়াস সাহেব তিনিও একটা ভিডিও বানিয়েছে যে যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এসে আপনার হয়েছে, উপদেষ্টা হয়েছে, তাদের রেকর্ড আছে, তারা তদবির বাণিজ্য করে, বিভিন্ন লোককে বিভিন্ন পদে রাখে। এরপরে আজকে একজনে বলল যে নাহিদ সাহেবের স্বাক্ষরিত আপনার ওয়াসার এমডি কে নিয়োগ দিতে বলেছে, যে এখানে অমুককে নিয়োগ দাও, সুপারিশ করেছে, বিভিন্ন জায়গায় সুপারিশ করেছে। এটা তো আসলে হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে এদের মাধ্যমে সর্বশেষ আমি শেষ করতে চাচ্ছি এরকম যে আমরা শুরুতেই দেখলাম যে যাদের রক্তের উপহার দিয়ে এরা এখানে ক্ষমতায় বসেছে, তাদেরকে কোনো তোয়াক্কা নাই, তাদের খবর নিল না, তাদের তালিকা করলো না, তাদের সাহায্য করলো না। তারা শেষ পর্যন্ত সেই শহীদ পরিবার, আহত পরিবার রাস্তায় নেমে আন্দোলন করে, এমনকি হামলার শিকার হয়ে তাদের অধিকারের কিছু অংশ বুঝে নেওয়ার চেষ্টা করেছে। ধন্যবাদ। রিপন ভাই, আপনার কি সংক্ষেপে, জাস্ট খুব সংক্ষেপে প্রশ্ন করতে হবে, মতামত না, শুধু প্রশ্ন। রিপন ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আপনার মিউট করা, মিউট। এবার বলেন। জি ভাই, আমার প্রশ্ন হলো, বাংলাদেশের যারা উপদেষ্টা প্যানেলে আছে তারা যদি বাংলাদেশের যারা আগে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে গ্রেফতার করতে, বিচার করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা আপনার মিডিয়াকে বলো, দেশের জনগণ তারা জানো কোথাও কোনো সমস্যা আছে কিনা, কেন বিচার করতে, কেন গ্রেফতার করতে সমস্যা, সেটা অন্তত আমাদেরকে বলো। তাহলে আমরা দেশের জনগণ আবার আন্দোলন সংগ্রাম করবে। যদি কোনো চাপ থাকে উপরের মহল থেকে, কি আমাদের যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী যে সেনাবাহিনী আমরা অত্যন্ত সম্মান করি, তাদের কোনো চাপ আছে কিনা, কেন বিচার হচ্ছে না, কি পুলিশ বাহিনীর কেন বিচার হচ্ছে না, যারা দুর্নীতিগ্রস্ত, যারা রাজনীতি বিভিন্ন ক্ষতিগ্রস্ত করছে আমাদের দেশটাকে, তাদের কেন বিচার করতে সমস্যা, গ্রেফতার করতে সমস্যা? প্রশ্ন বোঝা গেছে ভাই, ইনশাআল্লাহ আমরা করব। আমরা আব্দুর রহিম ভাই আপনার কাছে আসবো। আপনি তো শেয়ার বাজার নিয়ে অনেক, রাজনীতি সহ শেয়ার বাজার নিয়ে অনেক কিছুই করেন। তো আমার প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম খালিদের যে রিপোর্টটা ছিল, যে রিপোর্টে যারা রাঘব বোয়াল, কিছু কিছু রাঘব বোয়ালের নাম আসছিল, এইগুলাকে কেন এখনো পর্যন্ত পাবলিকালি ওপেন করা হচ্ছে না? মানে পত্রিকাগুলায় তো এদের সব নামগুলা দেয়া যেত, আমরা তো জানতাম আমাদের টাকা কারা কারা মিলে খালো। একটু এতটুকু কি জানার অধিকার নাই? আমার টাকা খাচ্ছে ভাই, খা, সমস্যা নাই, নামটা তো একটু জানায় খা। আব্দুর রহিম ভাই। হ্যালো, আসসালামাইকুম। আমি দাউদ ভাই শেয়ার বাজার নিয়ে বলবো না, আমি আগে আমাদের মনিরুজ্জামান ভাইয়ের একটা মন্তব্যের উত্তর দিয়ে নেই। উনি তো বলছেন যে ডক্টর ইউনূস স্যার ওই ছাত্রদের রাজনৈতিক দলের কথা বলছে। আমি উনাকে বলে একটা কথা বলে দিই, বাকশালের বিরুদ্ধে ৭৫-এর যে 15ই আগস্টের বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের নায়কদেরকে বিএনপি কিভাবে মূল্যায়ন করেছিল, আমার উনার কাছে প্রশ্নটা রইল। 15ই আগস্টের বিপ্লবের নায়করা যখন কারাগারের মধ্যে ঢুকে ঢুকে এই মরছিল, সে 1996 সনে যখন এই পেশিবাদী হাসিনা ক্ষমতায় এসে গায়ের জোরে তার 2/3 সংসদীয় আসন না পাওয়া সত্ত্বেও ইন্ডিমিনিটি অধ্যাদেশকে অবৈধভাবে বাতিল করেছিল। যে ইন্ডিমিনিটি অধ্যাদেশ অবৈধভাবে বাতিল করার কোনো ক্ষমতা নেই, সেই ইন্ডিমিনিটি অধ্যাদেশকে অবৈধভাবে বাতিল করে 15ই আগস্টের বিপ্লবীদেরকে কারাগারে রাখা হয়েছিল। 2001 সনে বিএনপি ক্ষমতা আসার পরে কেন সেই বিপ্লবীদেরকে মুক্তি দেওয়া হয় নাই? তারপর আমি উনাকে আরেকটা প্রশ্ন করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 75-এর পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি যান, তখন ছাত্ররা উনার গায়ে ইট পাটকেল নিক্ষেপ করতেছিলেন। উনার সাথে উনার যেসব দেহরক্ষীরা ছিলেন, উনারা গুলি করতে উদ্যত হয়েছিলেন। উনি তখন বলছিলেন, না তোমরা গুলি করবে না, ওরা আমাকে ইট পাটকেল মারো। তো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গায়ের রক্ত থেকে জন্ম নিল জাতীয়তাবাদী ছাত্র দল, যে জাতীয়তাবাদী ছাত্র দল শুধু প্রথম কাউন্সিলের মাধ্যমে একটা কমিটি গঠন হয়েছিল, যেটার সভাপতি ছিল জালাল আহমেদ, সেক্রেটারি ছিল মাহবুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক ছিল সানাউল হক নিরুবাই। তারপরে আর একটা ছাত্র দলের মধ্যে কাউন্সিলের মাধ্যমে
এই কমিটি গঠন হয়েছিল, যেটা ছিল রিজভি ইলিয়াস আলী এবং রিজভি পরিষদ। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত থেকে যে ছাত্র দলের জন্ম, সেই ছাত্র দলে কারা গণতন্ত্র হত্যা করলো, তাদেরকে বের করে আনুন। শহীদ মাহবুবুল হক বাবলু ভাই যখন মহসিন হলে, উনি যখন এরশাদের পাতানো বোমে শাহাদাত বরণ করেন, বিএনপির কোন মির্জাফররা তখন সারা বাংলাদেশে বলে বেরিয়েছিল বাবলু ভাই উনি উনার নিজের বোমের আঘাতে উনি মারা গিয়েছিলেন। যেটা কয়দিন আগে একটা টক শোতে কলিমুল্লাহ স্যার বলেছিলেন যে ডিজিএফআই উনাকে হত্যা করেছিল। ওই মির্জাফর কারা? 90 এর এরশাদ বিরোধী আন্দোলনের পরে মেয়াসে যাদের ভাত খাওয়ার টাকা ছিল না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর আমি প্রায় টক শোতে একটা কথা বলি, বাংলাদেশের বর্তমান মুহূর্তে আমাদের দেশ নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি একমাত্র তারেক রহমানের পারে আমাদেরকে দিশা দেখাতে। আমি দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্যে প্রতিটা টক শোতে একটা করে কথা বলি, আমাকে পৃথিবীতে এমন একজন রাজনীতিবিদ দেখান যার পিতা এবং মাতা দুইজনে একটি দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার পিতা এবং মাতা দুইজনই একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। দেখাতে পারবেন কিনা আমি জানি না, একমাত্র দেশ নায়ক তারেক রহমান আপনি সেই লোক। আপনি কারো কোনো কথা শুনবেন না। আজকে মনিরুজ্জামান ভাই যে ডক্টর ইউনূস স্যারের কথা বলছিলেন, ডক্টর ইউনূস স্যারের একটা বই আছে, আমি মনিরুজ্জামান ভাইকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো উনার ওই বইটা পড়বেন, যোগ্য প্রার্থী আন্দোলন। উনি ওই বইয়ের একটা জায়গায় লিখছিলেন, উনি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গ্রাম সরকারের ধারণা দিয়েছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডক্টর ইউনূস স্যারের গ্রাম সরকারের ধারণাটা ভালোভাবে গ্রহণ করেছিলেন। আজকে যেরকম বিএনপির মধ্যে গাপটি মেরে বসে থাকা ভারতীয় হায়না দালাল চক্র বিএনপিকে বিপদগামী করতে চায়, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে এরকম কিছু বাজে লোক ছিল। তারা তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছিলেন আমাদের একটি জাতীয় সরকার আছে, আমাদের আবার গ্রাম সরকার কি দরকার? এটা ডক্টর ইউনূস বিদেশ থেকে ধারণা নিয়ে আসছে আমাদেরকে ফতে বসানোর জন্য। এবং এটা সবচেয়ে বেশি বিরোধিতা করছিলেন তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ক্যাপ্টেন আব্দুল হালিম। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ডক্টর ইউনূস স্যারকে বলেছিলেন আমি আপনার থেকে পুরাটা ব্যাপার জানতে চাই, গ্রাম সরকারের ধারণাটা কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ডক্টর ইউনূস স্যারকে নিয়ে সেই গাইবান্ধার সাদুল্লাপুরের একটা গ্রামের বট গাছের নিচে বসে, বট গাছের তলে বসে, বিএনপির এখনকার যে স্থায়ী কমিটির নেতারা আছেন তাদের মতো 5 স্টার হোটেলে বসে নয়, বট গাছের তলে বসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে গ্রাম সরকারের ধারণাটা নিয়েছিলেন। এবং ওই গ্রাম সরকারের মাধ্যমেই বাংলাদেশে খাল খনন কর্মসূচি থেকে শুরু করে 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে কারা এই গ্রাম সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছিল? তা আমি এই যে আজকে আমাদের যে ইমরান ভাই যে একটা কথা বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমি আজকে দেশ নায়ক তারেক রহমানকে বলবো এসব নেতাদের কথা না শুনে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা শুনেছেন, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনেছেন, উনাদের কথা শুনুন, উনাদেরকে মিডিয়ায় বেশি বেশি করে নিয়ে আসুন। আজকে এখানে মেজর ইমরান ভাই আছেন, উনি ভালো করে বলতে পারবেন যখন একটা সেনাবাহিনীতে একটা অভ্যুত্থান হয় বা একজন অফিসার বিপ্লব করে, যদি সেই বিপ্লবের সফল হতে না পারে তাহলে তাকে সামরিক আইনে তার মৃত্যুদণ্ড, অন্য কোনো আইন নেই। যদি 5ই আগস্ট না ঘটতো বাংলাদেশ সেনাবাহিনীর কত অফিসারকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো 1971 সনে সে 25শে মার্চের কালো রাত্রিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাদের জন্য বসেছিলেন না বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য বসেছিলেন না, উনার সাথে ছিলেন তখনকার তরুণ একজন লোক, সেই জীবন্ত কিংবদন্তি তখনকার ক্যাপ্টেন অলি আহমেদ, আজকে উনি বেঁচে আছেন। কেন উনাকে ফ্রন্টলাইনে নিয়ে আসেন না? সে ক্যাপ্টেন অলি আহমেদ স্যার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন দিকে না তাকিয়ে বলছিলেন উই রিভোল্ট। দেশ নায়ক তারেক রহমানকে বলবো আপনার এখন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আপনাকে এখন বলতে হবে উই রিভোল্ট। কারো কাছ থেকে কোনো কথা শোনা যাবে না, এরা সাংসদ দল। আর আমি আগে বলেছিলাম পৃথিবীতে সকল ধর্ম আছে, আরেকটা ধর্ম আছে স্যাটানিক রিলিজিয়াস, শয়তানের ধর্ম। ওই শয়তানের ধর্ম হলো আওয়ামী লীগ। আমি 5ই আগস্টের আগে যতদিন আমারা বলতো যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের লোকজন ভারতের পক্ষে বলে, আমি তখন বলতাম
আপনারা আওয়ামী লীগের লোকজনকে ভারতের পক্ষে বলতে দেন, এটা আমাদের জন্য ভালো। এই কথাটা ঠিক। আমাদের শেরা বাংলা একে ফজলুল হকের মতো উনি যেরকম বলছিলেন আনন্দবাজার যতক্ষণ আমার বিরুদ্ধে লিখবে ততক্ষণ আমি সঠিক। বিএনপির এখন যেসব নেতারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবে ওনাদেরকে বলতে দিন, সামনের নির্বাচন আর দানের শীষের নৌকা হবে না। সামনের নির্বাচন হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, মাওলানা ভাসানীর আদর্শ। এবং আমি অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম এই যে আমাদের তথাকথিত নাগরিক আন্দোলন নামে নতুন একটা সংগঠন হলো, এটা যে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব উনি বলছেন যে বাংলাদেশ থেকে মুজিববাদও বাদ যাবে, জিয়াবাদও বাদ যাবে। বিএনপির লোকজন কেউ একজন বুকে সাহস নিয়ে বললো না মুজিববাদ বাদ যাবে, জিয়াবাদ বাদ যাবে না। উপরন্ত আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী স্যার কি বললেন, জিয়াবাদের কথা যারা বলে ওরা ভুল পথে আছে। আমার মনে হয় উনিও জিয়াবাদ সম্পর্কে জানেন না। আমি জানি না আমাদের মনিরুজ্জামান ভাই জিয়াবাদ সম্পর্কে জানেন কিনা। আমি কিন্তু জিয়াবাদের পক্ষে, মুজিববাদের বিপক্ষে। এবং ওই নাসিরউদ্দিন পাটোয়ারীকে বলতে হবে বাংলাদেশে মুজিববাদ থাকবে না, জিয়াবাদ থাকবে। এখন যদি আপনাকে জিয়াবাদের পক্ষে বলতে হয় আপনাকে জানতে হবে জিয়াবাদ কি, মুজিববাদ কি। মুজিববাদ আমাদের স্বাধীনতা হরণ, মুজিববাদ আমাদের বাসন্তীর ছেড়াজাল, মুজিববাদ আমাদের 30,000 মুক্তিযোদ্ধা হত্যা, মুজিববাদ আমাদের বাকশাল। আর জিয়াবাদ কি? জিয়াবাদ আমাদের সর্বদলীয় গণতন্ত্র, জিয়াবাদ আমাদের ইসলামী মূল্যবোধ, জিয়াবাদ আমাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, জিয়াবাদ আমাদের ডাকসুর ছাত্র নির্বাচনে প্রথম ডাকসুর ছাত্র নির্বাচনে যে জিয়াউর রহমানের শাসনামলে মাহমুদুর রহমান মান্না ভাই বিপি হয়েছিলেন, এটা হলো জিয়াবাদ। জিয়াবাদ হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনাকে যখন 75-এ 15ই আগস্ট 3রা নভেম্বর 7 নভেম্বরের টালমাটাল দিনগুলিতে উনি যখন বর্তমানে একজন উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার শাফাত সাহেব উনাকে বলেছিলেন যদি আমাকে সেনাবাহিনী থেকে বাদ দেওয়া হয় আমার পেনশনের টাকাটা যাতে করে ব্যবস্থা করা হয়, না হলে আমি আমার সংসার চালাতে পারবো না। এটা হলো জিয়াবাদ। জিয়াবাদ হলো ওই জিনিস যে জিয়াবাদে ছিল মশিউর রহমান জাদু মিয়ারা। এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানকে উদ্দেশ্য করে আরেকটা কথা বলবো। আমি ওনার নাম বলে গিয়েছি, বিএনপির একজন মহাসচিব ছিলেন সেনাবাহিনীর, আমাদের ইমরান ভাই বলতে পারবে, সম্ভবত সালাম নামে, মেজর জেনারেল সালাম। উনাকে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশ থেকে 10,000 লোককে মেরে ফেলতে হবে তাহলে দেশটা ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় সে 77-এর 10,000 বর্তমানে 1 লাখ হয়েছে। বিএনপির মধ্যে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলে যদি কোনো জানোয়ারের বাচ্চা আওয়ামী লীগের নাম মুখে নেয় ও বাংলাদেশের ইতিহাসে একটা জারজ সন্তান। ভাই নেটে ডিস্টার্ব দেখা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন রহিম ভাই? হ্যালো, হ্যাঁ রহিম ভাই শেষ করেন। রহিম ভাই আমি বললাম এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমি নিজে পঙ্গু হয়েছি। আমি বিএনপির কোনো নেতা হইতে চাই না, আমার কোনো নেতা হওয়ার শখ নাই। আজকে অত্যন্ত দুঃখের সাথে দাওয়াত ভাই আপনাকে বলতে হয় আমাদের এই পুঁজিবাজার নিয়ে আমি আপনার সাথে অনেকগুলো টকশো করেছিলাম। এই পুঁজিবাজার এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ধ্বংস করেছিল, কারণ এই পুঁজিবাজারের বাংলাদেশের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটার প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের পুঁজিবাজারের যে প্রাণ সেই ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। রহিম ভাই আরেকবার আসবো আপনার কাছে, লাস্ট আরেকবার। জি ভাই বলেন। আমি একটু বলে নিই। এই ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের আইন পাশ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পুঁজিবাজারের জন্য যত ভালো কাজ সব করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান। আর এই পুঁজিবাজারকে ধ্বংস করতে হলো এই শেখ হাসিনা, সালমানের রহমান, সাথে বিএনপির কিছু লোকজন আছে। ওনাদের এখন নাম নিয়ে আমি দলের মধ্যে মতভেদ সৃষ্টি করতে চাই না। তবে অত্যন্ত দুঃখের সাথে মনিরুজ্জামান ভাইকে বলতে চাই বিগত সরকার 1.5 লক্ষ কোটি টাকার উপরে পুঁজিবাজার থেকে লুটপাট করেছে। আমরা আগামী সোমবারে একটা মহাসমাবেশের ডাক দিয়েছি। ওইখানে আমি আমার পরিচিত, আমি বলবো না বিএনপির কাদেরকে আমি চিনি, অনেককে আমি ফোন করেছিলাম যে আপনারা সমাবেশে যান। বিএনপি পরিষদ নেতৃবৃন্দ বলে আমাকে কি প্রধান অতিথি করবে না বিশেষ অতিথি করবে? এটা কি মানুষের মতো কাজ? আমি পরে আনামা এখানে মিলন ভাইকে ফোন দিলাম, উনি আমেরিকা আছে, উনি বাংলাদেশে থাকলে আমি আশা করি উনি যেত। এটা কি মানুষের মতো কাজ? আমাকে মনিরুজ্জামান ভাই আপনি বলেন, আপনি এখন প্রধান অতিথিটা বিশেষ অতিথি হবেন ওটার জন্য বসে আছেন।
মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস করছে। ওইখানের মধ্যে আপনি যাবেন, ওইখানের মধ্যে আপনার পথ খুঁজেন, ওইখানের মধ্যে আপনি কোন পথে প্রধানমন্ত্রী হবেন নাকি বিশ্বসত্রিত হবেন ওগুলো জানেন। যদি মনিরুজ্জামান ভাই আপনার মাধ্যমে আমি বিএনপির লোকজনকে বলতে চাই, আপনারা যদি হুঁশিয়ার না হন, যারা ওই যে উপদেষ্টাদেরকে বাচ্চা বাচ্চা বলে চিৎকার করেন, ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বয়স ছিল 17 বছর, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সিরাজ শিকদারের বয়স ছিল 28 বছর। 21 বছর বয়স থেকে সিরাজ শিকদার স্বাধীনতার আন্দোলন শুরু করে। বয়স দিয়ে কিছু বিবেচনা করবেন না। রহিম ভাই আবার আসবো আপনার কাছে, আপনি থাকেন, আপনার কাছে আরেকবার আসবো। মনির ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার যদি প্রশ্নটা খুব সংক্ষেপে ভাই, খুব সংক্ষেপে প্রশ্ন করতে হবে, আমাদের আসলে সময় বেশি হয়ে গেছে। জি ভাই, খুব সংক্ষেপে। জি ধন্যবাদ দাউদ ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের রাজনীতিবিদরা কথা দিয়ে কথা রাখেন না, এটা আরেকবার প্রমাণিত হলো 24, কিন্তু 24 প্রজন্ম তো এরকম রাজনীতি চায় নাই। আমাদের রাজনীতিকরা বিভিন্ন রকম কাহিনী শোনায়। তাইলে তারেক রহমান যেভাবে কথা বলেছিল এইভাবে কেন বিএনপি চলতে পারলো না? বিএনপি কেন চাঁদাবাজ মুক্ত দল গঠন করতে পারলো না? বিএনপি কেন দলকে নিয়ন্ত্রণে রাখতে পারলো না? যেভাবে আওয়ামী লীগ করেছে, এখনো বিএনপির বিভিন্ন নেতাকর্মী সেভাবে করেছে। এর উদাহরণ হচ্ছে 2500 থেকে 3000 নেতাকর্মী আমরা দল থেকে বের করে দিয়েছেন। এখন আমরা কি জবাব দিবেন জনগণকে? জনগণ প্রতিদিনই আমাদেরকে মনিটর করে, আপনাদের কথা শুনে। আপনাদের মহাসচিব কি বলে, বিভিন্ন নেতা নেত্রী কি বলে, আপনাদের সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়া হয়, তখন কোনো সমস্যা হয় না। তখন নারায়ণ ঠাকুর স্লোগান দেয়, আপনারা নেতারা ওদেরকে গালাগালি করে। এটা তো মিডিয়ার মধ্যে আসতেছে, সোশ্যাল মিডিয়া আসতেছে, তাহলে আপনারা কি জবাব দিবেন? মনির ভাই আপনার প্রশ্নের উত্তর যে সময় আমাদের কাজী মনির ভাই আছে, আপনার এই মিঠাই তো, এই মনির ভাই যখন হচ্ছে বলবে উনি এটার উত্তর দিবেন আশা করা যায়। আনসাল আপনি দেখতে থাকেন ভাই। আমরা ইমরান ভাইয়ের কাছে চলে যাই। ইমরান ভাই, আপনার বিষয়টা আমাদের প্রশ্নগুলো আসলে একটু ব্যতিক্রম হয়, এই জন্য আমরা সরি। আমাদের একটা জিনিস দেখায়নি, দেখায় নিলে আপনার বলতে একটু সুবিধা হবে। আমরা কেন এই আজকের টক শোর বিষয় রাখছি, এটা দেখেন। এটা হচ্ছে বিপ্লবের সরকার। আমার ভাই বোন মারা গেছে, ওরা আমারই ভাই বোন। আমার ভাই বোন মারা যাওয়ার পরে যেই তদন্ত কমিশন গঠন হয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্য ভারতের রয়ের থার্ড ক্লাস এজেন্ট। সেই এজেন্ট যেই বুদ্ধিজীবী আছে না, দেখেন এখানে আতিউর রহমান, বারাকাত সহ যারা যারা রাঘব বোয়াল, সবগুলাকে একটাও কোনো এরা যে দুর্নীতি করছে এদেরকে আড়াল করা হয়েছে। এটা আমার নিউজ না, এটা হচ্ছে পত্রিকার নিউজ। 21শে জুন 2025 পত্রিকায় বলছে। তো এদেরকে আড়াল করে কোন চেতনা বাস্তবায়নের জন্য এই সরকার কাজ করছে? কার চেতনা বাস্তবায়ন হবে? কি মানে কি চাচ্ছে? যদি আমাদেরকে একটু সুন্দর করে বুঝায় বলেন। ইমরান ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার এটা বোঝার কোনো মানে অসুবিধা হয় না। আমার মনে হয় সবাই বোঝে অ্যাকচুয়ালি যে সরকারটা গঠিত হয়েছে, যেটা বর্তমান সরকার, এটা আসলে তাড়াহুড়া করে করা হয়েছে এবং একটা ভেস্টেড গ্রুপ এইটা করেছে। আমার এক ভাই আরিফ সাহেব যেটা বলল, আমি বাচ্চা মানে তো আর কেউ না, এখানে সবাই যুবক কিশোর যারা আমাদের যে উপদেষ্টা আছে, আমি আসলে তাদের ব্যাপারে আমার এখনো আমি খুব ইতিবাচক ধারণা পোষণ করি, কারণ আমি তাদের সম্পর্কে ডাইরেক্ট কিছু শুনিনি। কিন্তু উনি হয়তো জানে না যে বাংলাদেশে বড় সমস্যা হলো আমলারা। উনি যত কথাই বলুক, রাজনীতি করুক, হয়তো আমার চেয়ে রাজনীতিতে ওনার অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমার বয়সের কারণে, আর আমি তো অনেকগুলি সরকার দেখেছি, ওনাদের চেয়ে বেশি দেখেছি ভিতর থেকে, এবং বিশ্ববিদ্যালয় জীবনে আমি দেখেছি। তো আসলে আমলাদের মন মানসিকতা হইলো খুব একটা মানে ভয়ঙ্কর মন মানসিকতা। এরা অতি লোভী এবং ব্যবসায়ীরা হলো অতি মুনাফাখোর, আর চাঁদাবাজ তো আছে। এখন এখানে যদি আমরা যারা এই আতিয়া রহমান, আমি বারাকাত সাহেব, বা এই যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হলো, আমাদের ভাতিজা জাতীয় ভাগ্নে সজীবদের জয় মাসিক যে ভাতা পেত, বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে হাজার হাজার কোটি টাকা লয়ে গেল,
ব্যাংকগুলি ডাকাতি হলো, এস আলম, তারপরে আপনি যে এই ব্যাংকে তার বিরুদ্ধে মামলা হলো, তদন্ত করা যাবে না, স্থগিত হলো, এই জাস্টিসদেরকে যেতে দেওয়া হলো, বিচার তো হলোই না। তার এরপরে আমরা ছাত্ররাই তো আমরা দেখলাম এখানে বিএনপি, আর আমি মানে এমনি ছাত্র বুঝি না, এখানে ছাত্র দলের ছেলেরাও ছিল, হয়তো ছাত্রলীগ ছিল না বা ছাত্র দলের ছেলেরাও ছিল, নন পলিটিক্যাল ছেলেরাও ছিল, এখন শিবিরের ছেলেরাও ছিল। আমি ছাত্র বলতে এদের সবাইকে বুঝাচ্ছি, ছাত্র হলো সবচেয়ে বড় একটা শক্তি দেশের, এবং সব দেশেরই। যুদ্ধের সময় আমাদের ৭১-এ তারাই বড় শক্তি ছিল, ভাষা আন্দোলনে তারা বড় শক্তি, ৯০-এ তারা বড় শক্তি, এখনো তারা বড় শক্তি, কোনো সন্দেহ নাই। এখন এদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, অজ্ঞতা থাকতে পারে, শর্টকামিং থাকতে পারে, কিন্তু তাদের অবদান বিশাল এবং তাদের সদিচ্ছা আছে। কিন্তু আপনি কি মনে করেন, আমি ওই আমার ভাইকে জিজ্ঞেস করি, কোন ছাত্র কি চেয়েছে যারা গুলি খেয়েছে, চক্ষু হারিয়েছে, পঙ্গু হয়েছে, তারা চায় নাই তাদের এই ভাইয়েরা চিকিৎসা পাক? কেন ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয় যে ছিল তাকে মানে কেন মানে বের করে দেওয়া হলো না? তাকে কেন ওখান থেকে সরানো হলো না? ওখানে কেন নতুন করে কাউকে নেওয়া হলো না? এখানে আপনারা যত কিছু বলেন, আপনি অস্বীকার করেন আর স্বীকার মানে করেন, যেটাই করেন, বিএনপির উপরে মানুষের আশা বেশি, দাবি বেশি, এবং বিএনপির পরে জামাতের কাছে দাবি। কারণ আমরা জানি এদেশে সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে বিএনপি, এবং যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় এদেশে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের জানা মতে, আমাদের অ্যাসেসমেন্টে। কারণ এই প্রতিষ্ঠান, এই রাজনৈতিক দলটি গ্রামগঞ্জে ঘরে ঘরে তাদের কর্মী আছে, আছে। এখন আপনাদের নেটওয়ার্ক খুব শক্তিশালী। হ্যাঁ, হয়তো আপনাদের নেতৃত্বে সমস্যা ছিল, কারণ আপনাদের নেতা দীর্ঘদিন বাইরে, আর একজন যে নেতা তিনি অসুস্থ ছিল। তারপরে আপনাদের দলের মধ্যে কিন্তু ভারতপন্থী একটা গ্রুপ আছে, আপনারা স্বীকার করেন আর না করেন, আমরা কিন্তু জানি এখানে ভারতের রাজাকার আছে। এখন এরা ভারতের উপরে ভর করে তারা রাজনীতি করতে চায়, তারা মনে করে ভারতকে তাদের খুশি রাখতে হবে। আমি আজকে আমাদের কিছু ফৌজি ফোরাম আছে, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ আছে, এখানে আমি দেখি বিএনপির কোনো সমালোচনা করা যাবে না, সেটা যদি গঠনমূলক হয়। যে আমরা বললাম, একটা নেতা কি বলেছে যে যদি হিন্দু থেকে মুসলমান হতে পারে তারা আওয়ামী লীগ থেকে কেন বিএনপিতে আসতে পারবে না? এইটা কোনো কথা হলো বলেন? মানে এইটা কোন নেতার মানে এইটা আমি এটা চিন্তা করতে পারি না। আরে কেমনে বলে পাবলিকলি এগুলি? যে আওয়ামী লীগ, যে ছাত্রলীগ, যে যুবলীগ এত জুলুম করেছে এই হাসিনার নির্দেশে, পুলিশ লীগ সহ, এদের কিচ্ছু হয়নি। এরা কি করে বর্ডার দিয়ে পালিয়ে যায় রে ভাই? প্রত্যেকটা গ্রামে গঞ্জে সীমান্তে বিএনপির লোক আছে, আপনি আসামি ধরা হচ্ছে না, খুনের আসামি, ডাকাত, ব্যাংক লুটকারীকে ধরা হচ্ছে না। আপনি বলেন, এই যে আপনারা সালাউদ্দিন চৌধুরী সাহেব ইন্ডিয়াতে ছিল দীর্ঘদিন, উনি কে? উনি তো ভাই এস আলমের আত্মীয়, উনি তো, এরা তো সব এস আলম কে, মাসুদ আলম কে, আপনি বলেন। এই যে জাবেদ যে মিনিস্টার ছিল, এ তো আখতারুজ্জামান বাবুর ছেলে। এস আলম কে? তার ভাগ্নে। আপনার এখন যে সালাউদ্দিন চৌধুরী সাহেব কক্সবাজারের, উনিও তো তার আত্মীয় ভাগ্না। ওনার গাড়িতে করে তো উনি যাচ্ছিল, ওনার গাড়িগুলি রক্ষা করছে কে? এখন আপনারা ভাই, আমরা কথা হলো যে বিএনপি কে কিন্তু আমরা মানে বলে দিই না যে ফেরেস্তা সব এখানে, কিন্তু বিএনপি কে কিন্তু আমরা আওয়ামী লীগের চেয়ে, আমরা যারা সাধারণ মানুষ আওয়ামী লীগের চেয়ে অনেক দেশপ্রেমিক মনে করি, জাতীয়তাবাদে বিশ্বাসী। এটা জিয়ার দল, খালেদা জিয়ার দল। হাসিনা যতই বলুক, যত কিছুই করছে, খালেদা জিয়ার ব্যাপারে কিন্তু আমরা, এই যে তাকে কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হ্যারাস করেছে, এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, আমি বলতে পারি আপনাকে 80% মানুষ এটাকে, আমাদের যে অফিসার সৈনিক 80-র উপরে, দে ডিড নট লাইক ইট, কিন্তু কিছু বলতে পারে নাই। কারণটা হলো এখানে এই দেশে এজেন্ট ঢুকে গেছে, আপনাদের দলের মধ্যে এজেন্ট ঢুকে গেছে। বিএনপি যদি এক থাকতো, বিএনপির মধ্যে যদি ভারতপন্থী টাইপের লোকজন না থাকতো, আমার কাছে মনে হয় বিএনপির এতদিন ক্ষমতার বাইরেও থাকা লাগে না, আর আমাদের দেশের 12টা বাজে না, এবং অসম কিছু চুক্তিও করতে হয় না। আজকে কি চুক্তি করতে আমরা জানতে পারতেছি না। বিএনপির আমলে আমি বর্ডারে সিও ছিলাম 2 বার, কুষ্টিয়া মেহেরপুরে ছিলাম, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রামে ছিলাম। বিএনপির আমলে আমি 2 বার আমি ছিলাম, এবং এসানুল হক কথা মোল্লা ছিল মিনিস্টার আপনার কুষ্টিয়াতে, তখন ওনার বাড়ি।
আমি তো দেখি নাই কখনো জিরো লাইনের মধ্যে বা জিরো লাইনের 5 মিটারের মধ্যে 5 গজের মধ্যে ইন্ডিয়া তার কাটা বেড়া দিতে আসছে, পারে নাই, আমরা দেই নেই অ্যালাউ করতে, আমরা ফাইট করেছি। এখন আওয়ামী লীগ এইগুলি, এই হাসিনা গত 15 বছর এই সমস্ত চুক্তি করেছে। 1975 সালের যে আমাদের যে বর্ডার চুক্তি, সীমান্ত চুক্তি, যেটা শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর মধ্যে হয়েছে, সেটা হলো গাইডলাইন। একটা নদীর মিড স্ট্রিম হবে ইন্টারন্যাশনাল বর্ডার আইবি, সেখানে আজকে কি করে তারা 5 ফিটের মধ্যে করতে চায়। অথচ দেখেন হাসিনা যতদিন ক্ষমতায় ছিল তখন তারা এই বেড়া করতে যায় নাই, হাসিনা চলে গেছে এখন তারা করতে চায়, গেঞ্জাম করতে চায়। তো এইগুলো নিয়ে কেন বিএনপি ওইখানে যায় না? বিএনপির লোকজন কেন ওইখানে, যে স্থানীয় নেতা সে কেন ওইখানে প্রতিবাদ করে না? কয়েকশো মানুষ নিয়ে, শত মানুষ নিয়ে। বিএনপি তো ভাই জাতীয়তাবাদের বিশ্বাসী। বিএনপি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হলো জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া, মেজর জিয়া তখন। আবার এই সার্বভৌমত্বটাকেও কিন্তু জিয়া, বিএনপি কিন্তু স্থায়িত্ব দিয়েছে। যে যত কথা বলুক, এটা একটা করদ রাজ্য হয়ে গেছিল, অঙ্গরাজ্য হয়ে গেছিল অঘোষিত ভারতের একদিন। তো আমরা সেখান থেকে, আপনারা কোনো সমালোচনা শুনবেন না, আপনারা মানে কে আপনার নিন্দা করে, কে আপনার ভালো চায়, এটা আপনারা বুঝবেন না। আপনারা কেউ কিছু বললেই মাইন্ড করবেন, এটা ঠিক না। আপনি বলেন, আজকে যে আপনারা ইলেকশন চাচ্ছেন, আপনি কি জানেন পয়সা দিয়ে সমস্ত ইলেকশনে আপনারা জিতে যাবে অন্যরা? আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে, সমস্ত টাকা পয়সা আওয়ামী লীগের লোকের হাতে, সমস্ত টাকা পয়সা আওয়ামী লীগের ব্যবসায়ীদের হাতে। এখনো তারা এদেশে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় কোনা কানসারে লুকিয়ে আছে, তারা এবং জেলে ঢুকে নাই, তাদেরকে ধরা হচ্ছে না। হাতে টাকা, তাদের টাকা দিয়ে খেলতেছে, তারা আন্দোলন করতেছে। এখন ইউনিভার্সিটি চাচ্ছে 7টা, তিতুমির ইউনিভার্সিটি করতে হবে, তো ইডেন করতে হবে। আরে ভাই, তুই যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা না থাকে, তোর যদি রাজশাহী ইউনিভার্সিটি পড়ার যোগ্যতা না থাকে, জাহাঙ্গীরনগরে পড়ার যোগ্যতা না থাকে, এখন আমি কি তিতুমির কলেজকে, তুই 3rd ডিভিশন পাস ছেড়ে তোরে আমি ওখানে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবো, অনার্স পাস করবি, ওখান থেকে কি লেখাপড়া করবি? আমাদের তো ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক নাই যথেষ্ট, আমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলি আছে পাবলিক, সেগুলি তো যথেষ্ট শিক্ষক নাই। আপনারা দেখেন বরিশালে একজন আমাদের ফুল কর্নেল, উনি রিটায়ার্ড, উনি ডক্টরেট করে, পিএইচডি করা, আপনারা ডক্টর কলিমুল্লাহ সাহেবের কাছে শুনবেন, হাইলি কোয়ালিফাইড, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিল, তাকে দেওয়া হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। ওখানে আওয়ামী লীগের 5 জন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, তারা তাকে রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে দেয়নি। এখন আপনি বলেন, আপনারা যদি এখানে এগিয়ে না আসেন, এইটা যত কথাই বলেন ছাত্ররা পারবে না। ছাত্ররা হলো একটা ইয়াং জেনারেশন, এদের কিন্তু অভিজ্ঞতা কম, এরা আপনি জীবন দিতে পারবে, রক্ত দিতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু নেতৃত্বে কিন্তু আপনাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যেখানে আছেন তাদেরকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। আরেকটা হলো নতুন দল গঠনের ব্যাপারে। দেখেন, নতুন দল গঠন ভাই সবাই ক্ষমতায় থেকে কম বেশি করেছে। এটা আপনি আমাদের শেখ মুজিব যখন, বঙ্গবন্ধু যখন মারা যাওয়ার আগে বাকশাল করলো, উনি কি ক্ষমতায় ছিল না? তারপরে জেনারেল জিয়া, আমাদের প্রেসিডেন্ট জিয়া যখন করলো, ক্ষমতায় ছিল না? এবার এরশাদ সাহেব কি ক্ষমতায় ছিল না? এটা কোনো বড় দোষ না। ডক্টর ইউনূস কিন্তু ছাত্রদের বলতে শুধু সমন্বয়কদের বুঝায় নাই, উনি ইয়াং জেনারেশন, তরুণ সমাজকে বুঝিয়েছে। আমি যতটুকু বুঝি, আমার অনুরোধ থাকবে ওনাকে যেন আমরা ভুল না বুঝি। কারণ উনি যদি আজকে আপনি আমাদের প্রধান উপদেষ্টা হয়ে না বসতো, তাহলে বাংলাদেশকে শেখ হাসিনার মদদে, শেখ হাসিনার কূটকৌশলে, ভারতের মানে সাপোর্টে এটাকে বানিয়ে দিত আজকে একটা মানে মৌলবাদী রাষ্ট্র। পারলে ডক্টর ইউনূসকে তারা মৌলবাদী বানিয়ে দেয়। আমি ইন্ডিয়ার সাথে 3-4টা টক শো করেছি, ইন্ডিয়ান চ্যানেলের সাথে। তারা ডক্টর ইউনূসকে মনে করে উনি মৌলবাদ, ওনারা মনে করে মাহফুজ আলম একজন কি শিবির বা ওই মানে মিলিট্যান্ট, তো এখন তাদেরকে মনে করে তালেবান। তো ভারত যে কি জিনিস, এইটা বিএনপি বুঝেও কেন বোঝে না? আজকে জানে ভারত বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নাই। আওয়ামী লীগকে যদি নিরাপত্তা দিতে হয়, এই নিরাপত্তা বিএনপি দিতে হবে। বিএনপি আর জামাত যদি নিরাপত্তা না দেয়, আমি বলতে পারি আওয়ামী লীগ এই দেশে অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ হলো একটা গাদ্দার, একটা বেঈমান, এরা হলো ভারতের দালাল, এরা হলো আপনাকে বিটিম বানাতে চায়, আপনাকে আরেকজনকে সিটিম বানাতে চায়। সিটিম আর বিটিম হলে বাংলাদেশ কিন্তু সিকিম হবে, সেইখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। ওরা বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাবে তাদের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে, আর আমাকে ট্রানজিট দিবে না, আমাকে আমি নেপালে যেতে দেবে না, আমার মাল নিয়ে পণ্যবাহী গাড়ি নিয়ে, সবই ওরা নিবে। তারপরে আমাকে ফি দিবে কম, চার্জ দিবে কম। এভরিথিং ওয়াজ ডান বাই হাসিনা। তাই এখন এগুলি যদি আমরা ভুলে যাই,
এবং এই আওয়ামী লীগের নেতাদেরকে আমি বলি, যারা ভালো তাদেরকে আপনারা কিচ্ছু বলার দরকার নেই, কিন্তু যারা দুষ্ট, যারা গাদ্দারি করেছে, যারা এই দেশে 12টা বাজিয়েছে, ইকোনমিকে ধ্বংস করেছে, শেয়ার বাজারকে ধ্বংস করেছে, শিল্প কারখানা ধ্বংস করেছে, আজকে বাংলাদেশের জানেন আপনারা অনেকেই বড় ব্যবসায়ী ছিলেন, আপনাদের দলেরই বেশি ব্যবসায়ী, এবং বাংলাদেশের ব্যবসাও কিন্তু এই গার্মেন্টস সেক্টর কিন্তু বিএনপির আমলের করা। আজকে যারা বলে এই যে রেমিটান যোদ্ধা, এরাও কিন্তু জেনারেল জিয়ার আইডিয়া। আজকে যে কৃষিতে বিপ্লব, খাল খনন কর্মসূচি, জেনারেল জিয়া ছিল ভিশনারি লিডার, এই দেশকে ভালোবাসতো, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু আমরা কেন এই লোকগুলিকে শেল্টার দিচ্ছি আমি বুঝি না, কেন তাদেরকে ধরিয়ে দিচ্ছি না? প্রশাসন যদি না ধরে, সেই প্রশাসনের বিরুদ্ধে কেন আন্দোলন করতেছি না? আমাদেরকে কেন আমরা যারা আমলা আছে, এখন আমি বলবো সচিব যে যেখানে আছে, আপনি এসপি গুলি ইলেকশন করেছে, আপনি জানেন, আমি আমার ভাই আরিফ বিল্লাহকে বলছি, পুলিশ এসপি কে ঘুষ দিতে হয়েছে 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 3 কোটি টাকা ইলেকশনের, যাতে সে জিততে পারে। ডিসি কে ঘুষ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন ভাবে ম্যাজিস্ট্রেট ঘুষ দিয়ে বুথ সেন্টার এগুলি দখল করা হয়েছে। আগের রাতে ভোট হয়েছে, একি এমনি না, বিনা পয়সায় বিকাশে টাকা গেছে, বিকাশে মোবাইলে টাকা গেছে, এবং র্যাঙ্ক ওয়াইজ টাকা গেছে। আমি বলি, কনস্টেবল থেকে সিপাহি থেকে সুবেদার পর্যন্ত রেট ছিল, এই রেটে টাকা গেছে। সুতরাং এইগুলির যদি আপনি বের না করেন, সংস্কার করতে না দেন, এগুলির যদি পানিশমেন্ট দিতে না দেন, তাহলে ভাই আপনি যত ইলেকশন করেন আপনি জিততে পারবেন না, আপনার ক্ষমতা আসতে পারবেন না। কারণ ভারত এত তাড়াতাড়ি এই হাসিনাকে না বসাতে পারলো, বিকল্প কিন্তু রেডি করতেছে, এবং ওখানে মিছিল মিটিং হচ্ছে, এবং ওখান থেকে রাজনীতি করতেছে। এই জন্য আমরা ভোটের জন্য আমরা পাগল না ভাই, আপনারাও পাগল না, কেউ না, কিন্তু আমরা চাই যাতে একটা ফেয়ার ভোট হয়, আসলে যাতে একটা ফেয়ার ভোট হয়। কারণ আপনি গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া, মানে ঘুষখোর হারামখোর ছাড়া খুব কম আছে যারা প্রমোশন বা পদোন্নতি পায় নাই। ম্যাক্সিমাম করাপ্টেড, 90% করাপ্টেড। 90% করাপ্টেড লোক নিয়ে আপনি করবেন ইলেকশন, আর ওই ইলেকশন আপনি জিতবেন? আপনি খেলা তো দেখেন নাই, আপনি জীবনে শুনছেন যে ইলেকশন আগের দিন ভোট হয়ে যায়, মাঝরাতে ভোট হয়ে যায়? আপনি শুনছেন বলেন? তো এখন যেগুলি আপনি শোনেন নাই, আবার নতুন কিছু দেখবেন হয়ে যাবে একটা, যদি আপনার এই প্রশাসন দিয়ে ইলেকশন করতে চান। সুতরাং যদি একটা ভালো ইলেকশন করতে চান, ছাত্রদেরকে ডাকেন, আপনাদেরকে ছাত্রদেরকে ডেকে, এই সমন্বয়কদেরকে ডাকেন, প্রাইভেট ইউনিভার্সিটি, তারপরে মহিলা শিক্ষার্থীরা কোথায়, তাদেরকে উপদেষ্টা বানান না কেন? এই জাতীয় সরকার গঠন করেন না কেন ভাই আপনারা? কেন আপনারা, আপনাদের মধ্যে পরীক্ষিত বহুত মানুষ আছে না, ভালো নেতা আছে না, ডক্টর মঈন খানের মতো লোককে আনেন না কেন? অলি আহমদের মতো লোককে আনেন না কেন? কি হয়েছে ভাই? মতাদর্শ ভিন্ন হতে পারে সামান্য, কিন্তু সবাই তো জাতীয়তাবাদে বিশ্বাসী, সবাই তো দেশপ্রেমিক। আমরা তো এখনো ভালো লোকগুলি সব আমাদের শেষ হয়ে যায়নি, ঐতিহাসিক লোকগুলিকে এখনো আছে। তো আমি বলবো বিএনপির লিড নিতে হবে, যত কথা বলেন ঘাড়ে দোষ আসবে বিএনপি। সুতরাং বিএনপি ক্রেডিট পাবে, বিএনপি কি আমরা চাই আরো কিছু মানে নেতৃত্ব দেখ, আরো লিডিং এ আসুক, ডক্টর ইউনূসের সাথে তারা আরো সহযোগিতা করুক, এবং উপদেষ্টাদেরকে বুড়োদেরকে বাদ দেখ, এবং ইয়াংদেরকে আনুক, 40-50-র মধ্যে যারা এদেরকে আনুক। বুড়া 80 বছরের লোক আমাদের এখন আর দরকার নেই। ধন্যবাদ ভাই। ভাই আমরা আরিফ বিল্লাহ ভাইয়ের কাছে চলে যাবো। আরিফ বিল্লাহ ভাই, আপনার শেষ বক্তব্য, এবং সাথে আপনি যদি একটু অ্যাড করে নিতেন আরিফ বিল্লাহ ভাই, আমাদের খুব বড় একটা প্রশ্ন আপনার কাছে, আপনি ঠান্ডা মাথায় উত্তর দেবেন। উত্তরটা হচ্ছে যে কোনো একজন নেতা শেখ হাসিনার সময়ে ভিপি হয়েছিল, শেখ হাসিনা কিন্তু কাউকে না পছন্দ করে না, এমন কোন মানুষ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হতে পারবে না। সেই মানুষ আরেকটা দেশের থেকে টাকা নিয়ে চলে, এরকম মানুষজন কি রাজনীতি করা উচিত কিনা? আপনি কি তার পক্ষে? তার যেই আপনি মনে করেন আমাদের তারেক রহমান, আপনার তারেক যে আপনাদের দলদের, এর সুনির্দিষ্ট ব্যবসা আছে, আমরা দেখছি মধু বিক্রি থেকে শুরু করে যেটা হোক ভাই, ব্যবসা করে খায়, ভিক্ষা করে না। তো এরকম টাইপের নেতাই তো আমরা চাই। তো এই আর অন্য নেতা আছে যারা হচ্ছে, আমি নাম বলছি না, যে কোনো দলের কাছ থেকে যে কোনো জায়গা থেকে টাকা পায়, আমরা সরাসরি জানি কিন্তু আমরা বলি না। আমরা জানি কোথা থেকে টাকা পায়, কে থেকে টাকা পায়, এগুলো আমরা জানি ভাই। আমরা কোন দিন অনলাইনে পাবলিক করব সেটাই চিন্তা করছি। আপনি কি আমাদেরকে হালকা পাতলা কিছু আভাস দিয়ে যাবেন কিনা? থ্যাংক ইউ। আপনি শুরু করেন আরিফ বিল্লাহ ভাই। আমি একটু বলতে চাই যে হাসিনার অপছন্দের লোক কেউ ক্ষমতায় বসতে পারে না, এটা একদমই সত্য কথা।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি হয়েছিলেন যারা, তারাও বেশিরভাগই পছন্দের মানুষ ছিলেন। তবে ঘটনাচক্রে পছন্দের বিপরীতেও কেউ বিপি হয়ে গেছিলেন, সেটাও কেউ পুঞ্জীভূত করার জন্য এফ রহমান হলে মিটিং বসেছিল এবং পরের দিন হাসিনার কাছে গিয়ে আম্মা ডাকবেন, এছাড়াও আরো অন্যান্য কিছু করবেন, ছাত্রলীগের ফরম পূরণ করবেন, অনেক কিছু সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে তারেক ভাইদের চাপের মুখে সেই কাজটি করেন নাই, এটা একটা বিষয়। আর অর্থনৈতিক ভাবে অনেকেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ফুলে ফেপে অনেক কিছু হয়েছেন, সেটা অনেক কিছু অনেক সময় ভাইরাল হয়েছে। আমি আজকে সেই বিষয়ে যেতে চাই না, তবে আপনারা সেই বিষয়গুলো অত্যন্ত ভালোভাবে জানেন, আপনাদের কাছেও এই বিষয়ে তথ্য আছে। আমি একটু আসতে চাই, ইমরান ভাই বেশ কিছু কথা বলেছেন, সেই কথাগুলোর একটু উত্তর দিতে চাই। একটা কথা উনি বলেছেন, দাদা একটু গেটটা লাগাই দাও, একটা প্রশ্নেরও আমি উত্তর দিতে চাই। সেটা হলো, ইমরান ভাই বলেছেন যে ভারত পরিকল্পনা করছেন, হাসিনা পরিকল্পনা করছে বাংলাদেশে মৌলবাদ। এই যে মৌলবাদ শব্দটা, এটা আওয়ামী লীগের বানানো, রয়ের বানানো মৌলবাদ। আমি স্পষ্ট ভাবে বলছি, মৌলবাদ যদি বললেন তাহলে মুসলিমদেরকে ছোট করা হচ্ছে, খাটো করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। আপনার বুঝতে হবে, আপনি আমার বয়সে অনেক বড় হতে পারেন, কিন্তু আপনি এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। 92% মুসলমানের দেশে বসবাস করেন, মৌলবাদ ট্যাগ লাগায়া তাদেরকে ব্লেম দিয়া ছোট করার কারণটা কি আমি জানতে চাই। আরেকটা কথা বলতে চাই, পৃথিবীর কোন রাষ্ট্রে দেখেছেন, কোথাও দেখেছেন মুসলমানরা বিধর্মীদের উপরে কিংবা কোন রাষ্ট্রের কোন জনগণের উপর তারা হামলা করেছিল কিংবা তাদের উপর ক্ষতি করেছিল, অন্যায়ভাবে অবিচার করেছিল? তাহলে মুসলমানদেরকে মৌলবাদ বলে খাটো করা হয় কেন? কেন বলা হয়? আজকে বুঝতে হবে, যারা রাজনীতি করে, যারা আমরা রাজনীতি করি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে, কাউকে খাটো করে কথা বলা যাবে না। কিছু হইলে মুসলমানরা মৌলবাদ, কিছু হইলে এটা হিন্দুত্ববাদ বলেন না কেন, খ্রিস্টানত্ববাদ বলেন না কেন, অন্যান্য বাদ কেন বলেন না, মৌলবাদ কেন বলেন? এই শব্দটা এত কেন আপনাদের প্রয়োগ করতে হয় জানতে চাই আপনাদের কাছে। আপনারা কি রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছেন না হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন? আপনাদের কাছে প্রশ্ন থাকবে। আরেকটা কথা উনি বলেছেন, খুনিরা পালিয়ে যাচ্ছে, বিএনপির নেতা কর্মীরা তাদেরকে ধরিয়ে দিচ্ছে না। ওরে ভাই, বিএনপির নেতা কর্মীরা কি প্রশাসনের দায়িত্ব নিয়েছে, না বিএনপির নেতা কর্মীরা এখন সরকারে আছে, তারা খুনিরা পালিয়ে যাবে তাদেরকে ধরিয়ে দিবে? বিএনপি এখন বিরোধী দলে আছে, আমরা যারা আছে সবাই বিরোধী দলে। আমরা রাজনীতি করি জনগণের জন্য, মানুষের জন্য। আমরা পালিয়ে গেছে কে, কাকে আমরা ধৈর্য সরকারের কাছে দিব? সরকার কি করে? প্রশাসনকে আমরা ব্যাক ট্যাক্সের পয়সায় বেতন দেই না? প্রশাসন যে খায় সেই টাকা আমাদের জনগণ দেয়। প্রশাসন যে বিছানায় ঘুমায় সেই বিছানার বেডের খরচ দেয় জনগণ। প্রশাসনের বইয়ের শাড়ি সেটাও জনগণের ব্যাক ট্যাক্সের পয়সায়। তাহলে প্রশাসন করেটা কি? প্রশাসন পরিচালনা যারা করছে উপদেষ্টারা, এরা দুধের দোয়া তুলসী পাতা, এদের বিষয়ে কোনো ব্লেম নাই। স্বাস্থ্য উপদেষ্টা, এই উপদেষ্টাকে আমরা বলেছিলাম আপনার ডানে আওয়ামী লীগ, আপনার বামে আওয়ামী লীগ, আপনার সামনে আওয়ামী লীগ, আপনার পিছনে উপরে সব জায়গায় আওয়ামী লীগ, আপনি এদেরকে নিয়ে কি সংস্কার করবেন? উনি বলছিলেন বাবা সবাইকে নিয়ে চলতে হবে। এই ধরনের ডায়লগ কেন? এই ডায়লগ বাজির জন্য আপনাদেরকে তো উপদেষ্টা প্যানেলে বসাই নেই। আজকে আমি একটু লাউডলি কথা বলছি, কারণ হলো আপনারা জানেনই না যে বিষয়টা কি ঘটছে। আজকে বলতেছেন বিএনপি, জামাত, এরা বড় বড় রাজনৈতিক দল, এরা সেফ এক্সিট দিচ্ছে। সীমান্তের দায়িত্ব এরা নেয় নাই? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে 700-র উপরে মানুষ তারা আশ্রয় নিয়েছিল, আওয়ামী লীগের খুনিরা, এদেরকে সেফ এক্সিট দিছে কে? বিএনপি, জামাতের নেতা কর্মীরা দেয় নাই তো, এরা সেনাবাহিনী দিয়েছে এদেরকে। আমাদের কাছে তথ্য আছে, সাংবাদিকদের গাড়িতে করে বর্ডার ক্রস হয়েছে। এইগুলা কি বিএনপির নেতা কর্মীরা ধরাই দিবে না আমজনতার দলের নেতা কর্মীরা ধরাই দিবে? এটা কি তাদের দায়িত্বে এখন পড়ে গেছে? তারা কি রাষ্ট্র ক্ষমতায় আসছে? আমরা জানতে চাই। আসলে রাজনীতিবিদদের আমি একটা কথা বলেছিলাম, এদের গায়ের গন্ধ বেশি, যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে গন্ধ ছড়ায়। দোষ না থাকলেও এদের দোষ কান্দে নিয়ে বহন করতে হয়, কারণ এরা দোষ মানে এদের কান্দে।
এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আরেকটা কথা বলেছিলেন যে পুলিশ এসপি এদেরকে ঘুষ দিয়ে তারপরে ক্ষমতায় আসতে হয়, নির্বাচনে আসতে হয়, তারপরে এমপি হইতে হয়। এদেরকে হাসিনার আমলে হাসিনা ঘুষ দিছে, এটা দিছে, ওইটা দিছে, বহুত কিছু দিয়া হাসিনা আসছে, আগের রাতে নির্বাচন করছে। আমরা সেই জন্যই 3 দিন সময় পাওয়া সত্ত্বেও আমরা কোন সরকার গঠন করি নাই, জাতীয় সরকার গঠন করি নাই। রাজনৈতিক দলের নেতারা আমরা ছেড়ে দিয়েছিলাম ছাত্রদের উপরে, তোমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো, যেই সরকারটি এই ভঙ্গুর যে শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেটাকে যৌক্তিক তাদের অথরিটি যেতটুকু আছে, মানে কার্যকারী যে যতটুকু আছে, তাদের যে ক্ষমতা যতটুকু আছে, সেই অনুযায়ী তারা যৌক্তিক সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। 6 মাস সময় পেরিয়ে গেছে, এক ছাত্রলীগকে নিষিদ্ধ করা ব্যতীত এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? পলিথিন নিষিদ্ধ আর হরণ বন্ধ, এটা দিয়ে কি সংস্কার হয়? আর ওনারা কি সংস্কার করবেন ওনারা নিজেরাই জানেন না। যাদের নাকি লক্ষ্য উদ্দেশ্য গোল থাকে না, এরা জীবনে কোনোদিন সাকসেস হয় না। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সাকসেস হওয়ার কোনো চান্স আমরা দেখি না। আপনারা বলছেন যে আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। আমরা নির্বাচনের জন্য পাগল হইছি না, আমরা দেশ বাঁচানোর জন্য পাগল হইছি। আমরা এই ধরনের পাগল হইতেই চাই, কারণ দেশটা আমাদের, এই দেশটা জনগণের, জনগণের সাথে আমরা কমিটমেন্ট করে আসছি যে এই দেশকে আমরা বাঁচাবো। সেই জন্য জনগণের কাছে ওয়াদা দেওয়া, ওয়াদা কমিটমেন্ট বাঁচানোর জন্য আমরা পাগল হইছি, এই দেশকে বাঁচাতে হবে। আজকে বাংলাদেশ ঋণে জর্জরিত। বিগত হাসিনা সরকার ঋণ করে গেছে, সেই ঋণের বোঝা বাংলাদেশের মাথার উপর। অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল। কোন বিদেশি সংস্থা এই মুহূর্তে বাংলাদেশে কোনো বিনিয়োগ করতেছে না, কারণ কোন বিদেশি সংস্থা, কোন মানে যারা ডোনার কিংবা তারা বিনিয়োগকারীরা নির্বাচিত ছাড়া অন্তর্বর্তীকালীন কোন সরকারের কাছে পৃথিবীতে তারা বিনিয়োগ করে না। তো এখন এই মুহূর্তে রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের চোখের সামনে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশের একটা অবস্থা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে, এবং বাংলাদেশের মানুষ মানে এই অবস্থায় থাকলে কয়েকদিন পরে যে চাউল এখন 70 টাকায় কিনছে, সেই চাউল কিনতে হবে 700 টাকায়। সেটা দেখার জন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা বসে থাকবে? হতে পারে না। তারা বুঝে, তাদের মাথায় ব্রেন আছে, তারা প্রত্যেকটা রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের পরিস্থিতি বুঝে শুনে তারা কথা বলে। আজকে অনেক বড় বড় রাজনীতিবিদ আমরা দেখি, অনেক বড় বড়, যারা বিভিন্ন ভাবে রাজনীতি করেন, বলেন আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ, আমরা তাদেরকে সেলুট করি। কিন্তু আপনাদের এই দৃষ্টিগোচরটা হয় না যে দেশের যে ভঙ্গুর পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত অর্থনীতিকে ঠিক করার জন্য কোনো ধরনের রোডম্যাপ নাই, এবং সামনে কি পরিকল্পনা, তাদের কোনো পরিকল্পনা নাই। শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়া, পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে পুনর্বাসন করা, কোন ধরনের কোন পদক্ষেপ তারা গ্রহণ করে নেয়। উল্টা নিজেরাই পড়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্বে কি করবে। আবার আমাদের উপর ব্লেম দিচ্ছে আমরা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিচ্ছি না, বিএনপি দিচ্ছে না, জামাত দিচ্ছে না, আমজনতার দল দিচ্ছে না, আমাদের নাম ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে। আমরা আপনাদেরকে বাধা দিলাম কবে? আপনারা উদ্যোগী নিলেন না, আর আমরা আপনাদেরকে বাধা দিয়ে দিলাম। এই ধরনের মিথ্যা ব্লেম কেন আমাদের উপরে দিচ্ছেন? আমরা আসলে ওই যে নেতা কর্মীদের গায়ে গন্ধ বেশি, আমাদের কাছে আপনারা অনেক বেশি গন্ধ পাচ্ছেন, যে গন্ধের কারণে আমাদের খালি বারবার আপনারা দোষ দিয়ে যাচ্ছেন। আমরা বলতে চাই, আপনারা যদি যৌক্তিক কোন সংস্কার করতেন তাহলে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাইতাম। আমরা আপনাদেরকে 6 মাস অলরেডি সময় দিয়েছি, আরো কিছু সময় দিচ্ছি। আমরা জানি আপনারা কোনো কিছুই পারবেন না, ফেলু একবারে ফেলু, আপনারা পারবেন না। তারপরেও আপনারা যদি এই সময়কে গণিমত মনে করে যৌক্তিক সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না পারেন, ব্যর্থতার পরিচয় দেন, তাহলে সেই ব্যর্থতার দায় আমরা নিব না, তো আপনাদেরকে নিতে হবে। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে এই সরকারটি প্রতিষ্ঠিত করছি। পৃথিবীর ইতিহাসে সর্বদলীয়ভাবে ম্যান্ডেট পাওয়া কোনো সরকারের ইতিহাস নাই, সেটা প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার। আমরা কোনোদিন অস্বীকার করি নাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অযোগ্য, অপদার্থ, আমরা সেটি বলি নাই। উনি যোগ্য এবং যোগ্য ব্যক্তি। তাই
ওনার দ্বারা সম্ভব ছিল, কিন্তু আসলে ওনার আশেপাশে যারা আছে সবাই এনজিও, তার 5 জন মানুষ চালাইছে, মানুষের গলায় টিপে ধরে এনজিওর ওই কিস্তি আদায় করা আর রাষ্ট্র পরিচালনা করা এক না, দুইটাই ভিন্ন। রাষ্ট্র পরিচালনার জন্য যেটা তাদের মধ্যে নাই। এই অযোগ্য ব্যক্তি, ডায়াবেটিসের রোগী, ক্যান্সারের রোগীদেরকে দিয়া উপদেষ্টা পরিষদ বানায়া আপনারা যদি মনে করেন যৌক্তিক সংস্কার হবে, বিচার হবে, অমুক হবে, তমুক হবে, তারপরে নির্বাচন দিবেন, এ পর্যন্ত দেশ টিকায় রাখতে পারবেন কিনা সেই প্রশ্নটা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি জি আরিফুল্লাহ ভাই। কাজী মনির ভাই, আপনাদের বিএনপি সম্পর্কে এখন একটা কথা, এই কারেন্টলি মানে মনে হয় কয় মিনিট আগে পাবলিশ হয়েছে, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বলছেন বিএনপি এখন চালায় রয়ের এজেন্ট। কি বলবেন? ধন্যবাদ। এটা 4 দিন আগে উনি বলেছে একটি ওনাদের আঞ্চলিক পটুয়াখালীতে একটা সভায়, সেটা সোশ্যাল মিডিয়ায় এসছে, বড় কিছুতে আসছিল না। যাই হোক, তার আক্ষেপের কথা থাকতেই পারে। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে চায়নার সাথে, আর বিভিন্ন জনে কূটনৈতিকভাবে কে সফলতা কে ব্যর্থতা, এই ব্যাপারে আমি যাব না। আমি একজন নির্বাহী কমিটির সদস্যর সমমর্যাদা, আমি তারপর সম্পাদক, তারপর যুগ্ম মহাসচিব, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, এরকম স্থায়ী কমিটির মেম্বার। আমি সেই ব্যাপারে এটা আমার কাছে মনে হচ্ছে যে র যদি কারো উপর ভর করে তারা আগাতে পারবে না, এটা সত্য। তবে আপনারা কিন্তু ইলিয়াস সাংবাদিক সাহেব যে একেবারে আসিফ নজরুল সহ তাদেরকে তুলে ধরেছিল, তারা কখন মিটিং করেছিল সরকার গঠনের পরে বা একটু আগে, এইগুলো কিন্তু সেই রয়ের সাথে কোথায় কি সেগুলো কিন্তু তুলে ধরেছে ডকুমেন্ট সহ, আমি দেখেছি। এখন বাংলাদেশে এইটার প্রভাবটা এখনো যায়নি, আমাদের যাওয়াটা খুবই দরকার। তাই আপনার জি দরকার। এখন আমি আপনার প্রথম একজনের উত্তর দিতে চাচ্ছি যে ওই যে মনির হোসেন, আমি এই পরপর 3 দিন 3টা টকশোতে গিয়েছি। কালকে গিয়েছিলাম ভয়েস অফ পিপল, এর আগের দিন টেবিল টক ইউকে, আজকে আপনারটায়। উনার এর আগেও এ পর্যন্ত আমার মনে হয় 50 বার এই 5ই আগস্টের পর বলা হয়ে গেছে একই কথা, যে বিএনপি দখলবাজ চাঁদাবাজ করে, নিয়ন্ত্রণ করতে পারেন না, বহিষ্কার করেন, তা আপনি দল নিয়ন্ত্রণ করবেন কিরম? মানে উনি জামাতের লোক এবং জামাতের খুব প্রশংসা করে সবসময়। এখন আমি ওনারে কালকেও বলেছি যে ভাই, আমি জামাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম, 15 লক্ষ ভিউজ হয়েছে, আর একই বক্তব্য আরেকজনের ছাড়ছে 9 লাখ ভিউজ হয়েছে, আরেকজনের ছাড়ছে 8 লাখ ভিউজ হয়েছে। সেখানে তারা জামাত সম্পর্কে এমন মন্তব্য করছে, জামাতের লোকজন আমাকে কিছু লোক বলছে যে ভাই আমরা আবারও ঐক্যবদ্ধ হবে, এগুলো বলা বলি করেন না। এখন ওনাকে তো এটা উনি শুনতে চাচ্ছে নাকি উনি আমাদের ক্ষতি করতে চাচ্ছে আমি জানি না। ওনাকে মনির ভাই, আমরা আসলে যারা বাইরের জনতা আছে, জনতার কথা যদি কোনো কিছু বলে আপনারা ওইগুলা জাস্ট নরমাল ভাবেই নেবেন, এটা আশা করি আপনাদের কাছ থেকে। যাই হোক, আমি যদি সত্য তুলে ধরি, সত্য তুলে ধরলে সত্য আপনার উনি ওনার আমাদের বড় গাছ, আমরা তো বলতেছি আরে ভাই আমরা আইনের আওতায় মানে অর্থাৎ তাকে বহিষ্কার করতেছি, এটাও তো একটা শাস্তি। এই শাস্তি দিলাম, তারপরেও আপনি খুশি হতে পারেন না, ব্যাপারটা কি? এরপর যদি আমরা এই দেখেন একেবারে টিভি চ্যানেলে আসছে ম্যানিলা হিল চট্টগ্রাম দখল করেছে কারা, এরপরে এই আওয়ামী লীগ যুবলীগের ছাত্ররা আনে কারা, এগুলো বলতে গেলে বলা দরকার নেই, আমরা এটা বলতে চাচ্ছি না। আমি আপনার এই যে আমাদের মেজর অবসরপ্রাপ্ত ইমরান ভাইয়ের কথা, উনি কিছু কথা স্ববিরোধী হয়ে গেছে। উনি বলতেছে ভারত রেডি করতেছে, আপনারা যে নির্বাচন চান নির্বাচনটা আরো পরে হোক, এই রেডি করতেছে বাংলাদেশে ক্ষমতায় বসাবার জন্য। এইটাই তো সমস্যা। এই জন্যই এই সরকার যে ঠেকাতে পারতেছে না, এই সরকার যে সারা জায়গায় র বসে গেছে, সব দলের উপর র বসে যাচ্ছে এবং ওনাদের কোনো ক্ষমতাই নাই, ওনারাও রয়ের উপর ভর করে বসেছে। এই যে বিষয়গুলো, এই জন্যই নির্বাচন দ্রুত দরকার বাংলাদেশকে রক্ষা করতে হলে। আরে ভাই কত সংস্কার লাগবে? কিসের সংস্কার? সংস্কার তো দলগুলো সরাসরি দিয়ে দিছিল যে এই সংস্কার। এরপর আপনারা কেন বলেন আমি জানি না, এবং এই বিভিন্ন সময় বিভিন্ন কথা হচ্ছে। আজকে দেখেন বিচার বহির্ভূত হত্যা, এটা বাংলাদেশে আর হবে না, এটাই কথা ছিল। আজকে আমাদের যুব দলের নেতা তহিদুল ইসলাম তহিদকে সেই কুমিল্লা সদর থানায় আপনার একটা ইউনিয়নের আহ্বায়ক,
তাকে বাসা থেকে ডেকে নিয়ে তার 3 দিন আগে তার বাবা মারা গেছে, শুক্রবার তার কুলখানি হবে, বৃহস্পতিবার গরু টরু জবাই দিচ্ছে বাসায় বসে, সেখান থেকে ধরে নিয়ে গেছে। সেখানে আজকে হাজার হাজার লোক ওইখানে মিছিল মিটিং করতেছে, বলতেছে এই ছেলের নামে কোনো অবজেকশন নাই, কোনো খারাপ কোনো নাই, তাকে নিয়ে হত্যা করলো, পরে লাশ ফেরত দিল। এই যে বিষয়গুলো, এগুলো দিন আর দিন বাড়বে। আপনার মনে করেন ব্যক্তি হস্তক্ষেপ করবে, ব্যক্তিগতভাবে করবে। আপনাকে তো আগেও বুঝাইলাম যে ভাই এটা করা যায় না। এরপরে আমার আরেক ভাই আব্দুর রহিম ভাই কতগুলো কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে যে উনি আমাদের, আমিও নাম বলবো না, উনি যেহেতু নাম বলেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক নেতা যিনি প্রভাবশালী, হয়তোবা ওনার কাছে ব্যক্তিগত আক্রোশের কথা উনি বলেছেন। দেখেন ভাই, এটা রাজনীতিতে অনেক সময় অনেক কিছু হয়, সেগুলো আমি যদি এখানে তুলে আনেন তার উত্তর কিরকম হবে আমি জানি না, এই জন্য আমি সেইটা বলতে চাই না। তবে আপনি যে গ্রাম সরকারের কথা বলেছেন, গ্রাম সরকার আর এই আজকের বিষয় এক না। গ্রাম সরকার উনি দিয়েছে, ভালো ফর্মুলা দিয়েছে, কিন্তু আজকে ওনাদের কথা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে। একটা সরকার গেছে, আরেকটা সরকার সুন্দরভাবে আসবে, সেইটার জন্য ওই একটা সরকার, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। সে এখানে থেকে এই চিন্তা করবে, এই গবেষণা করবে, এই সিদ্ধান্ত নেবে, এই ছাত্রদের আনতে হবে। এই কেবল টকশো শুনতেছিলাম, একজন ওই আপনার নাগরিক কমিটির এক ভদ্রলোক এসে বক্তব্য দিয়েছে, নামটা দেখায় নাই, আমি লোকটাকে চিনি, নামটা ভুলে গেছি। তিনি বলতেছে যে 17 বছরের ছেলেরা যেহেতু নিহত হয়েছে, 17 বছর আমরা মনে করতেছি ভোটার করতে হবে, তারা ভোট দিতে পারবে না, তাহলে তারা শহীদ হলো কেন? আরে ভাই, এইটা কথা, শহীদ তো 1 বছরের ছেলেরাও হয়েছে, 2 বছরের ছেলেরাও হয়েছে, শিশুও হয়েছে, তাই কি এটা ভোটার করতে হবে? তাই সেখানেও কিন্তু তারা, এটা একটা গভীর ষড়যন্ত্র। আমি জানি না বাংলাদেশের মেধা শূন্য করতে চায় কিনা, ইউনিভার্সিটি ফাঁকা করতে চায় কিনা। তারা চাচ্ছে 18 বছরে এমপি হতে পারবে, মন্ত্রী হতে পারবে, এইটা 21 বছরের সুপারিশ তো অলরেডি দিয়েছে। তাইলে চিন্তা করেন 21 বছরও যদি হয়, সেই 21 বছরের একটা ছেলে তো কলেজে পড়ে, তার কি ইউনিভার্সিটিতে পড়বে না? এবং আপনার এক ভাই বলছে যে অমুকের 17 বছর বয়স ছিল, এটা হচ্ছে ব্যতিক্রম। আপনার 17 বছর বয়স ছিল কারো, সিরাজদৌলার কত বয়স ছিল, সেটা একটা ব্যতিক্রম। এখন আপনি গড়ের ব্যাপারে তো আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে গড়ে বাংলাদেশের সব শিশুরা কচিকাচার মেলা এসে বসবে এই সংসদে, আর সেইখানে মনে করেন লুডু খেলবে, ওই এটা খেলবে ওটা খেলবে, এইটা তো হতে পারে না। আপনি দেখতেছেন না যে ওপেন যে তথ্যমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে টকশোতে বলতেছে, আপনি তার প্রতিবাদ করেন না কেন? সে জানায় না কেন? তার নামে মানহানি মামলা করেন না কেন? করে না, কারণ এখানে তাদের দুর্বলতা আছে। আবার আপনি তার চাইতেও কম বয়সী লোক দিয়ে আপনি এগুলো করতে চাচ্ছেন, আবার যুক্তি দেখাচ্ছেন। এটা আমার কাছে আশ্চর্য লাগে, অবাক লাগে। এটা ঠিক না। আর যে প্রশ্ন বোঝায়, আচ্ছা যাই হোক, এইটা এগুলোই ছিল। এখন আপনার জি, এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি যে যত দিন যাচ্ছে ষড়যন্ত্র তত বাড়তেছে, এবং আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে এই সরকারের মধ্যে যারা আছে, এর মধ্যে একটা আছে যে তারা কখন দল গঠন করবে, দল গঠন করার পর তারা যখন একেবারে জনপ্রিয় হবে, কনফার্ম হবে, নির্বাচনে আসতে পারবে, তখন তারা নির্বাচন দিবে। অথবা তারা হয়তোবা এই ইসলামী দল আসলে তো তারা ইসলামের দল না, তারা হয়তোবা সেই দলটার সাথে তারা অ্যাড হবে, এবং শেষমেশ যদি না পারে আওয়ামী লীগকেও তারা টাচে রাখতেছে। কেন তারা বিচার করতেছে না? কেন তারা আমলাদের পরিবর্তন করতেছে না? এবং আমার এই ইমরান ভাই বলছে যে ভাই এখন যারা বসে আছে তারা নির্বাচন দিলে তো আপনি হেরে যাবেন। আরে ভাই, তাদেরকে সরাবে বিদেই তো এই সরকারকে বসানো হয়েছে। তারা কিছু করতেইছে না, পদক্ষেপই নিচ্ছে না। তারা মনে করেন আরো তাদেরকে রাখতেছে, তাদের সুপারিশ করতেছে, তাদের এমডি বানাচ্ছে, তাদের চেয়ারম্যান বানাচ্ছে বন্দরের, তারা এইটা বানাচ্ছে ওইটা বানাচ্ছে। তাই তো দিন আর দিন তাদের লোভ বেড়ে যাচ্ছে, এবং তারা স্বপ্ন দেখতেছে যে এই রাষ্ট্র শেখ হাসিনার মতো 15 বছর 20 বছর 30 বছর চালাবে এবং স্থায়িত্ব করে ফেলবে। এই জন্য আপনার এই যে কাজগুলো যারা করতে পারতেছে না, তারা দ্বারা সম্ভব না, এবং এই রাজনৈতিক দল এসেই এটা করা সম্ভব। এবং সংস্কারের নামে যে কথা বলতেছে, আমার কাছে যদি আপনি সিঙ্গেল বসেন, কাগজ কলমে প্রমাণ করে দিব সংস্কার। আপনার শাহাবুদ্দিন বিচারপতি যিনি এসেছিলেন সেই 91 সালে, সে সময় কিন্তু 9 বছরের জঞ্জাট
কিছু না কিছু তো ছিল। সেখানে তিনি 90 সারা বাংলাদেশ পরিচ্ছন্ন করে একটা সুন্দর আন্তর্জাতিক নির্বাচন দিল, আর ওনরা এই পলিটিক্যাল দলগুলো দিয়ে দিল সংস্কার, ওনরা সংস্কার কমিশন দিয়ে দিল সংস্কার, এরপরও তাদের সংস্কার হবে, তারা কোনো পরিবর্তন আনতে পারতেছে না। এটা কি সম্ভব? ধন্যবাদ। জি মনির ভাই শেষ করেন। জি রহিম ভাই আপনি যদি খুব সংক্ষেপে শেষ করেন আপনার শেষ বক্তব্য। আমার তো কোনো প্রশ্নের উত্তর মনির ভাই দিল না। দাউদ ভাই আমার তো কোনো প্রশ্নের উত্তর মনির ভাই দিলেন না। দিয়েছি ভাই, যে আপনি ডাকসু কে জড়াইয়া, আগের কমিটিকে জড়াইয়া, নিরু ভাই বা বাবলু ভাইকে জড়াই যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে আমার উত্তর দেওয়ার কথা না। এটা কিছুটা ব্যক্তিকেন্দ্রিক আছে, কিছুটা আপনি হালকা দলীয় ধরতে পারেন, বা এগুলো নীতি নির্ধারণী অনেক মনির ভাই। আচ্ছা রহিম ভাই আপনার বক্তব্য। মনির ভাই আমরা আপনাদের দল করি না, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির একজন সমর্থক। 5 আগস্টের ক্রেডিট যে শুধু আপনারা নিতে চান আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা নিতে চায়, আপনাদের বাইরেও আরেকটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা হলাম আমরা। আমি নিজে আমার একটা ফাঁহা রাখছি, সানালক নিরু ভাই 5 আগস্টের 3 দিন আগে গ্রেপ্তার হয়েছেন, আমরাও এটার অংশীদার, আমাদেরকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। তো আমি আপনার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আরেকটা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছে যে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন করছে, এরা বাদে বাংলাদেশে যারা আছে সকলেই এইটার সাথে সম্পৃক্ত ছিল, সবাই এটার দাবিদার। এইটা কখনো বিএনপি একা না, অন্যরা না, আপনারাও দাবিদার। এবং এই নিরু ভাই গ্রেপ্তার হয়েছে, কে না জানে বিএনপিতে নিরু ভাইকে কে না চিনে। আমার সাথে নিরুবের ভালো সম্পর্ক, আমি মাঝে মাঝে ফাঁকে পাইলে দেখাও করি, কারণ সে আমাদের একজন নেতা, একসময় আইডল ছিল। এখন হয়তো বা তার সাথে দলীয় ভাবে তার পদ পজিশন না থাকে, আমরা কম যাই সামগ্রিকভাবে। জি না আমি একটু বলে নিই দাউদ ভাই, আমি দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, যদি উনার মনে থাকে 28 অক্টোবরের নির্বাচনের আগে আমি উনারে মালিক ভাইয়ের মাধ্যমে একটা কথা বলেছিলাম। আজকে আমি আরেকটা কথা বলবো, মনির ভাই আমার কথাটা মনোযোগ দিয়ে একটু শুনবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটা অপবাদ ছিল মিস্টার 10%। বাট বিগত আওয়ামী লীগের 16-17 বছরে আওয়ামী লীগের হায়নার দল এই মিস্টার 10% প্রমাণ করতে পারেন নাই। আর আওয়ামী লীগের আমলে একটা কথা প্রচলিত ছিল আপা রেহানা, এটা কিন্তু দিবালোকের মতো সত্য এবং প্রমাণিত। তো আমি মনির ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, আপনি একটু আমার এই কথাটা বলার পর একটু মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানকে মিস্টার 10% বলা হতো, বাট এটা প্রমাণিত হয় নাই। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি উনার নাম ভাঙিয়ে তথাকথিত বিএনপির কিছু নেতা কর্মী, কিছু এমপি বাইয়ে বলছে দেন, মানে বাই বাণিজ্য করে নিজেদের আখের গুছিয়ে সকল দোষ সকল অপবাদ দেশনায়ক তারেক রহমানের উপর পড়েছে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো, দেশনায়ক তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদটার দিকে তাকান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা চেতনার দিকে তাকান। বিএনপির আপনাদেরকেও বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করছিলেন? উনি করছিলেন হিজবুল বাহার। ওখানে উনি কি করছিলেন? মেধাবী সকল ছাত্রদেরকে নিয়ে গিয়েছিলেন, তাদেরকে বলছিলেন এই সমুদ্রের তলদেশে অটেল সম্পদ আছে, এটা তোমাদেরকে উদ্ধার করতে হবে। আর অত্যন্ত দুঃখজনক হলো সত্য, মনির ভাই আপনাকে একটা কথা বলি, 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আমাদের যে সাবমেরিন কেবল এটা প্রতিষ্ঠা করার জন্য, এটা চালু করার জন্য ডক্টর ইউনূস স্যার থেকে শুরু করে অনেকেই জান জীবন দিয়ে ফেলছে, ডক্টর মঈন খান স্যার সহ। বিএনপির ভিতরে গাপ্তি মেরে বসে থাকা একটা চক্র উল্টাপাল্টা বুঝিয়ে সাবমেরিন কেবল করতে দেয়নি। কারণ বিএনপিতে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধার চর্চা শুরু করেছিলেন, বিএনপিকে সে মেধা থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যেই বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর, এখানে একজন সেনাবাহিনীর অফিসার আছেন, এখনো আমি আপনাকে বলতে পারি মনির ভাই, বুকে হাত দিয়ে বলতে পারি, সেনাবাহিনীর অফিসাররা এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেরকম সম্মান করেন আপনি কল্পনা করতে পারবেন না। আমি অনেক সেনা অফিসারের সাথে কথা বলি, যখন এই 5 আগস্ট ঘটে, এর আগে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আমি আমার ডাইরেক্ট মোবাইলে
কর্নেল হাসিন ভাইকে ফোন দিয়েছিলাম, কর্নেল হক ভাইকে ফোন দিয়েছিলাম। তখন কর্নেল হক ভাই আমাকে বলছিল আপনার কি মৃত্যুর ভয় নাই? আমি বলছিলাম ভাই একটা কাজ করতে পারবো, কোনো কিছু করতে পারি বা না পারি, একটা পা তো ভেঙে গেছে, আরেক পা আর এক হাত নিয়ে একটা SMG বা LMG নিয়ে মাঠে নামতে পারবো। তো আমাদের মনোভাব গুলা মনে আপনারা বুঝার চেষ্টা করেন। যারা 90 এর পরে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বুঝতে হবে। শহীদ রাষ্ট্রপতি আমি কি বলছিলাম যে ওই যে গণ অধিকার নাকি একটা দল হলো না, নাগরিক অধিকার নাকি, ওই যে লোকটা বললো জিয়াবাদবাদ মুজিববাদবাদ, আমি বলছিলাম যে আমি দাউদ বেরি একটা টকশোতে বলছিলাম ওই লোকটা আমার সাথে আনেন, আমি থাকবো জিয়াবাদের পক্ষে, সে থাকবো মুজিববাদের পক্ষে। জিয়াবাদ কি আপনারা এটা বেশি বেশি করে প্রচার করুন। জিয়াবাদ হলো শহীদ রাষ্ট্রপতি। আমি দাউদ ভাই আমাকে একটু সময় দিবেন, আমি শুধু মনির ভাইয়ের জিয়াবাদের 3টা উদাহরণ দেবো। জিয়াবাদ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একটা প্রত্যন্ত অঞ্চলে উনি খাল কাটতে গিয়েছিলেন, তখন উনি ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গ্রামের বয়স্ক মহিলার বাসায় গিয়েছিলেন, যাইয়া বললেন চাচি আপনার কাছে আমার একটু পানি দেন। তখন ওই মহিলা পানি দিলেন ওনাকে। চাচি আপনার বাসা খাবার কিছু নেই? কয় না। কত আপনার এখানে জায়গা খালি পড়ে আছে, এখানে তো আপনি একটা কলা গাছ লাগাতে পারেন। এইটা হলো মনির ভাই জিয়াবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গিয়েছিলেন শতাবগঞ্জ চিনি কারখানায়। ওইখানে উনি যাওয়ার পরে আপনি অবশ্যই জানেন উনি খুব স্বল্প বুঝি ছিলেন, শাকসবজি খেতেন। ওইখানে চিনি কলের MD উনার জন্য রাজকীয় খাবার আয়োজন করলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিনি কলের MD জিজ্ঞেস করলেন এই খাবারগুলা কার টাকা আয়োজন করছেন? মিলের টাকায়। গত বছর মিলে কত লাভ হয়েছিল? 2 কোটি টাকা লস হয়েছিল। কইটাকে তোর বাপের টাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে খায় নেই। মনির ভাই এটা হলো জিয়াবাদ। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন চীনের সাথে ওনার সম্পর্ক স্থাপিত হয়, বিএনপির 19 দফা আপনার মাধ্যমে মনির ভাই একটু বলবো, প্রয়োজন একটা স্কুল স্থাপন করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিটা 19 দফার পিছনে, প্রতিটা দফার পিছনে একটা ইতিহাস লুকায়িত। আমি আজকে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননের ইতিহাসটা আপনাকে বলবো। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি শুধু খাল খননের কর্মসূচির ইতিহাসটা একটু বলে নিই, হয়তো মনির ভাই জানে, ইমরান ভাই জানে, আপনার দর্শক শ্রোতারাও জানবেন। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনে যান, মশিউর রহমান জাদু মিয়া সহ সবাই মিলে, তখন চীনের সরকার থেকে বলা হলো, মশিউর রহমান জাদু মিয়া একটা ভাই ছিলেন, উনার মনে হয় ইমিডিয়েটলি ছোট মোশাররফ না কি নাম আমি জানি না, ওটা রিতাফা বলতে পারবেন। তখন উনারে মশিউর রহমান জাদু মিয়া জিজ্ঞেস করছিল জিয়াউর রহমান কি বক্তব্য দিতে পারে? কয় না। কি পারে? হাঁটতে পারে। তাহলে তারা এক কাজ করো, গ্রামে হাঁটতে দাও, খাল খনন করতে দাও, খাল কাটতে দাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনে যাওয়ার পরে চীনে থেকে টেকনোলজি নিয়ে আসলো খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির ধারণাটা কোথায় থেকে আসলো? ফারাক্কাবাদ থেকে। যেহেতু ভারত আমাদের নদীর পানি আমাদেরকে আমাদের মৌসুমের সময় দেয় না, চীন তখন তাকে বললো যে আমি তোমাকে অর্থায়ন করব, তুমি বাংলাদেশে আনাচে কানাচে খাল খনন শুরু করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার মেধা দিয়ে সেই চীনের থেকে ধারণাটা নিয়ে সেই খাল খনন কর্মসূচি শুরু করলেন। খাল খনন গ্রাম সরকার নিয়ে আমরা আরেকদিন আরেকটা অনুষ্ঠান করব ভাই। এটা খাল খনন না, আমি মনির ভাইকে একটা আবেদন করব, আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি যারা আছে ওনাদেরকে একটু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনটা একটু বাড়ার জন্য। জি জি ভাই, আরেকদিন আমরা এটা করবো, আরেকদিন আরেকটা অনুষ্ঠান করব। ইমরান ভাই আপনি যদি খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যদি কোনো কিছু বলে শেষ করেন, আমরা শেষ করবো, অনুষ্ঠান অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ওই আরিফুল ভাই তো চলে গেল, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি মৌলবাদ কোনো কিছু খারাপ না, মৌলবাদ মানে মূলবাদ। ইসলামের মূলের সাথে আমরা থাকবো, হিন্দুরা যেমন হিন্দুত্ববাদের সাথে থাকে, তবে জায়নবাদ খারাপ, যেটা আমরা জানি। হিন্দুত্ববাদ খারাপ, ইসলামের মানে মূলবাদ কি, মানে আমি মূলটাকে নিয়ে আসবো। আমি নামে মুসলমান আর কামে মানে হিন্দু না মুসলমান বোঝা যাবে না, ওইটা না। সুতরাং আরিফ সাহেব আমার কথাটি হয়তো বোঝে নাই যে আমি মানে ইন্ডিয়া এটাকে চাচ্ছে একটা, যে যেটাকে আমরা পশ্চিমাদেরকে ওই যেটা বললে খুশি হয়, দেখালে খুশি হয়, যে এখানে একটা ওই যে গোষ্ঠী আর কি, সন্ত্রাস, মানে ইসলাম মানে সন্ত্রাস। কিন্তু দেখে ইসলামে সবচেয়ে দীক্ষিত বেশি হচ্ছে, সবচেয়ে বেশি ধর্মান্তর হচ্ছে এখানে। সুতরাং এটা হলো শান্তির ধর্ম। আমরা না, পৃথিবীতে অশান্তি করেছে ম্যাক্সিমাম অন্য ধর্মের লোকে। আপনি হিরোশিমা নাগাসাকি বলেন, আর আজকে গাজা বলেন বা সিরিয়া বলেন, যেখানে বলেন, মুসলমানরা কি আরেকজনের দেশে হামলা করে নেই, তারা এসে করেছে। সুতরাং
এগুলি আমি আন্তর্জাতিক পলিটিক্স এগুলির মধ্যে আমরা যাব না। তো ওই আমার ভাইটা ভুল বুঝেছিল তাই আমি বললাম। আরটা হলো এ যাবৎ 136টা আন্দোলন হয়েছে বাংলাদেশে এই সরকার আসার পরে, 136টা আন্দোলন। এই ছাত্ররা বসে যাচ্ছে, রেল লাইন করতেছে, তো আনসার তো বিভিন্ন ধরনের। এখন 6 মাসে যে পরিমাণ উৎপাত এই সরকার করা হয়েছে, এই সরকারকে আপনারা জানেন এই সরকারে অ্যাকচুয়ালি অভিজ্ঞ লোক খুব কম। অ্যাকচুয়ালি তারা উপদেষ্টা, যত কথাই বলেন এরা রাজনীতিবিদ না। ডক্টর ইউনূসও কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত না, যদিও একটা ওরকম ছিল, পরে উনি বাদ দেয় এটা। তবে ওনাকে আমরা মডেল রেখে সামনে রেখে আমরা চেয়েছিলাম একটা গঠন হবে উপদেষ্টা পরিষদ, যারা সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তবে আমরা সবসময় বারবার বলেছি বিভিন্ন তথ্যতে যে আমাদের আরো লোকদেরকে নেওয়া উচিত ছিল, যেখানে দেশে 300 মন্ত্রী থাকে, এমপি থাকে, তারপরে মহিলা এমপি থাকে, তারপরে মেয়র থাকে, চেয়ারম্যান থাকে, কিচ্ছু নাই। শুধু এরা কিভাবে, এরা তো ডিসকানেক্টেড, এদের সাথে তো গ্রামগঞ্জের সাথে কানেকশন নাই, দ্যার ইজ এ ব্রেক। এই জন্য আমি বলছি অন্তর্বর্তী সরকারটা, ওই আমার যে ভাই আরিফ সাহেব বলল যে এটা তাদের সরকার না, জি না, এটা সবার সরকার। অন্তর্বর্তী সরকারটা সবার সরকার, যারাই বিপ্লব করেছে, যারা আন্দোলন করছে, যারা হাসিনাকে হটিয়েছে, এটা সবার সরকার। সুতরাং এদের যে অভিজ্ঞতার অভাব আছে বা এদের যে মানে তালিকা শক্তিটা যে একটু কম, এইটাকে গতি দেওয়ার জন্য একটু প্রেসার, বিভিন্নভাবে কৌশল অবলম্বন করা দরকার বলে আমি মনে করি। এখনো সময় আছে, এটা করা উচিত, চাপ দেওয়া উচিত। অসৎ কর্মকর্তা যারা আছে, কর্মচারী আছে উপরের লেভেলে, টপ লেভেলে, ভূমি অফিসে এখনো ঘুষ খায়। কালকেও আমার কাছে একজন রিপোর্ট আসছে, সাব রেজিস্ট্রার অফিসে তাকে ঘুষ দিতে হবে, লাগবে 7 লাখ, তাকে দিতে হবে 14 লাখ নাকি শুনলাম। ঠিক আছে, এক আবাসন প্রকল্পের এক জমি রেজিস্ট্রেশন করবে। আমি কেন বলতেছি যে এরা তো বন্ধ হয় নাই, খালি মতিউর রহমানকে ধরে ছাগল কেলেঙ্কারি হবে না। এনবিআর কে, হ্যাঁ এনবিআর কে আলাদা করছে, ট্যাক্সের জন্য আলাদা, আবার পলিসি মেকিং আলাদা। ইট ইজ এ গুড থিং যেটা করেছে আমাদের অর্থ উপদেষ্টা। ভালো কিছু করে নাই তা না, অনেক কিছুই ভালো করতেছে, কিন্তু তাদের আসলে বয়স একটা ব্যাপার, আর সিলেকশনের রং ছিল, এনজিও সংখ্যা বেশি ছিল, তারপরে মানে আমাদের যে এই বললাম আন্দোলনের ব্যাপারটা। আর একটা ডক্টর মুহিত চৌধুরী যখন বললো যে 26টা ক্যাডারের যে প্রশাসন ক্যাডার, যেটা এরা কি কয় যে এরা লোন পাবে, ব্যাংকের গাড়ি কিনবে, ব্যাংকের ওই যে আবার গাড়ির জন্য মেনটেনেন্স খরচ পাবে, এবং 25টা বাকি ক্যাডার পাবে না। আবার এরাই প্রমোশন পাবে, প্রশাসনে অন্যরা আসতে পারবে না। উনি যখন বললো 50% এখান থেকে আসবে এবং 100তে 70 পেলে তারা পাস হবে, তারা যোগ্য, তারা পদোন্নতি পাবে। তাই এটা তো অন্যায় কিছু বলে না রে ভাই। সেই ডক্টর মুহিত চৌধুরীকে শার্ট করে দিল, তার কলম বৃদ্ধি করলো। আমার যেটা এক্সপেকটেশন, আমি যেহেতু এখানে মনিরুজ্জামান ভাই একজন সিনিয়র মানুষ, যে আমি কেন বলছি ভাই বিএনপির ব্যাপারে, বিএনপির উচিত ছিল কি এইখানে আরো শক্তভাবে ধরা এই যে প্রশাসনের এইগুলিকে, কারণ এগুলি হলো হাসিনার কাছ থেকে বেনিফিট নেওয়া গ্রুপ একাল টোটালি। আপনি শিওর থাকেন, আপনি বলেন বাংলাদেশে যারা ডাক্তারিতে চান্স পায়, বুয়েটে চান্স পায়, বুয়েটে বা মেডিকেল কলেজে, এরা কি আমাদের প্রশাসন ক্যাডারের চেয়ে মেধাবী ছেলেরা কিনা, বা কৃষিবিদ গ্রুপ? আমি বলি আমার কাছে দেখছি, আমার সাথে যারা ছিল এরা ম্যাক্সিমাম কিন্তু ওইগুলি যাওয়ার পরে বাকিগুলি হয়তো অন্য জায়গায় ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হয় নর্মালি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা এগুলিতে, মানে একটা ব্রিলিয়েন্ট ছেলেরাই ম্যাক্সিমাম যায়। এখন আমরা তাদেরকে, সে যদি কোয়ালিফাই করে পাশ করে আসতে পারে, অসুবিধা কি ভাই? আমি পুলিশে নিজে ডাক্তার পাশ করা ডাক্তার, সেই এসপি আমি পুলিশে পেয়েছি, বিএনপির আমলে পেয়েছি। মির্জা রকিবুল হুদা চৌধুরী ছিল ডিএপি কমিশনার, তৌফিক সাহেব ছিল, হি ইজ এ ডাক্তার, হি ওয়াজ এ ফিজিশিয়ান, তার ভালো লাগতে সে পুলিশে আসছে। আমার কথা হলো এগুলিকে মেধাবীদেরকে আনতে হবে এবং বিএনপি কে প্রেশার রাখতে হবে। বিএনপি সব প্রেশারই দিবে পজিটিভ স্বার্থে, দেশের স্বার্থে। বিএনপির আমরা ভালো চাই, আমরা দেশের ভালো চাই। আমরা সেনাবাহিনীর মধ্যে ভেজাল নাই এটা তো আমি বলবো না। সেনাবাহিনীর আপনারা জানেন বিডির একটা ইনসিডেন্টের পরে সেনাবাহিনীর মধ্যে অনেক মরাল একটা আঘাত করেছে, মরালের উপরে। এবং একটা দেশের প্রধান যদি হয়ে যায় বিক্রি, সে যদি যায় আরেকটা দেশের এজেন্ট, তাহলে ওই দেশের বাকি প্রশাসন আর কি অবস্থায় থাকবে? সুতরাং ক্যান্টনমেন্টে যারা ছিল তারাও কিন্তু ওই আমাদের আপনাদেরই কেউ আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। আমি একই দলের কিন্তু এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে, আর একটা জাতীয় পার্টি করে, জামাত করে। আমরা কিন্তু কিছু কিছু নাম জানি, আমরা বলতেছি না। আলতাফ চৌধুরী যে কথাটা বলেছে সত্যি কথা বলেছে, কারণ ওটা আমার এলাকা, আমি জানি। রয়ের এজেন্ট যে আছে
এবং কারা আছে দুই একটা নামও আমরা বলতে পারবো। সুতরাং আমরা চাবো এই ধরনের লোকগুলিকে যত দ্রুত সম্ভব চিহ্নিত করা, বিএনপি থেকে বের করে দেওয়া। আওয়ামী লীগ এখন মাঠে নাই, যেহেতু বিএনপি আগামীতে ইলেকশনটা যাই হোক, 6 মাস পরে হোক আর 5 মাস পরে হোক, আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসবে সম্ভবত, আল্লাহ তাআলা যদি এরকম বিএনপি সৎকে দেয়, পয়সার বিনিময়ে ক্যান্ডিডেট না দেয়, নমিনেশন বাণিজ্য যদি না হয়, যদি ওইরকম দলকানা না হয়, মানে আত্মীয়তা না না হয়, বা ইন্ডিয়ান চয়েসে যদি ভারতপন্থী আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিছে ওইরকম ক্যান্ডিডেট না হয়, আমার মনে হয় ভালো ক্যান্ডিডেট দিলে, সৎ, তারা সাহসী, তারা ত্যাগী, আমার মনে হয় বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে। এবং যেখানে জামাত যদি বিরোধী দলে হয় আমাদের আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আমরা জানি বিরোধী দলে আসতে চাচ্ছে, ইন্ডিয়া চাচ্ছে এখন আওয়ামী লীগকে বিরোধী দলে আনতে, জামাতকে নয়। তো ইন্ডিয়াতে যদি হিন্দুত্ববাদ এত বছর থাকতে পারে, 18 বছর, এবং মুসলমানদের কচু কাটা করতেছে, গরু ওয়াকফে স্টেট পর্যন্ত নিয়ে গেছে, ওয়াকফে স্টেটের আপনারা জানেন সিটিজেনশিপ অ্যাক্ট, মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য ওয়াকফে স্টেট যেগুলি অসিয়াত করা সেই সম্পত্তিগুলো নিয়ে যাওয়ার জন্য আইন করেছে। যদি ইন্ডিয়া এটা পারে, কালকে গত ঘটনা, ট্রাক থামিয়ে একজন মানে ট্রাক ড্রাইভার মুসলমান নামাজ পড়েছে তার ট্রাকের সামনে, এই জন্য তাকে অ্যারেস্ট করেছে, তার ট্রাক নিয়ে গেছে। এটা নাকি নামাজ পড়া নিষেধ, ওপেন। চিন্তা করেন আল্লাহর জমিতে, এই হলো ভারতের গণতন্ত্রের নমুনা। সুতরাং আমরা বলবো এই ভারতকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। এইটা হলো আমাদের মানে মানে জাতীয়তাবাদে বিশ্বাসী জিয়াউর রহমানের ইসলামী মানুষের দল সার্ককে ব্যর্থ করেছে হাসিনা। হাসিনা অনেক কিছু ধ্বংস করেছে এদেশের। সুতরাং বিএনপি যেন এটা মনে রাখে এবং এইভাবে যেন বিএনপির নেতৃত্ব গড়ে উঠে, এইটাই আমার বলার ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা লাস্টে একটা কথাই বলে দিই, আমরা ডক্টর ইউনূসেরও এগেনস্টে না। আমরা শুধুমাত্র ওই যে শ্যাডো মিনিস্ট্রি আছে না, যেটা জবাবদিহিতার মধ্যে রাখার জন্যই তিনি আমাদেরকে বলছেন মন খুলে সমালোচনা করার জন্য, যে কারণে আমরা মন খুলে আরো সমালোচনা করছি, আরো কথা বলছি। তো ইনশাল্লাহ আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, যদি এই এই মাধ্যমে আমরা আশা করছি আমাদের কোনো মিস ইনফরমেশন আমাদের কাছ থেকে যাবে না, আমাদের এই চ্যানেল থেকে কোনো মিস ইনফরমেশন যাবে না, এবং আমরা মন খুলে সমালোচনা করতে চাই। আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।